Soumitra Das. He did his bachelor's in poet, his master's in Imperial College of London. আমার আমার আজকে টপিকের উদ্দেশ্যটা হলো একটা লজিক্যালি কনসিস্টেন্ট স্টোরি দাঁড় করা অ্যাবাউট মি। আচ্ছা, শুরু করি। সো এখানে আমি আমার অনেক ফ্রেন্ডের কান ঝালাপালা করে ফেলছি। এই 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 ফর্মেটেশনটা যেটা দিব আমার মতো না, এইটা হলো আপনারা তো আর্নস্ট এই ব্যক্তির নাম শুনছে? হলো 1800 he was the first native first person to see. আপনার একটা খুব ফেমাস বই আছে, এটা কি মিনিমাইজ করা সম্ভব? এই উপরের এই জুমের বারটা মিনিমাইজ করা যায়? আচ্ছা, আর্নস্ট খুব ফেমাস একটা বই আছে, দ্য সায়েন্স অফ মেকানিক্স। তো ওইখানে উনি আর কি, দেখা যাচ্ছে না? আচ্ছা, তো ওইখানে হি ওয়াজ দ্য ফার্স্ট পারসন টু সিস্টেমেটিক্যালি ক্রিটিক নিউটনস ল, যে নিউটনের ল এর মধ্যে অনেক ইনহেরেন্ট অ্যাজাম্পশন ছিল, সার্কুলার রিজনিং ছিল, যেগুলাকে ধরেন উনি রেকটিফাই করার চেষ্টা করছে। ঠিক আছে, আচ্ছা, তো তো যদি কেউ এই টপিকটা নিয়ে, যে ফাউন্ডেশনস অফ নিউটনস লস বা ফাউন্ডেশনস অফ ক্লাসিক্যাল মেকানিক্স, এটা নিয়ে পড়তে চান, এইটা পড়তে পারেন। ইনফ্যাক্ট আইনস্টাইনও রিলেটিভিটি ফর্মুলেট করার আগে মাকের কাজ নিয়ে অনেক ইনফ্লুয়েন্স হয়েছিল। ঠিক আছে, তো মানে যেমন নিউটনের ল গুলাতে ধরেন কিছু কিছু কনসেপ্ট ইউজ করা হয়েছে, অ্যাবসোলুট স্পেস, অ্যাবসোলুট টাইম, তারপরে ম্যাস ইজ দ্য কোয়ান্টিটি অফ ম্যাটার, এটসেট্রা এটসেট্রা। তো এগুলার মধ্যে অনেক সমস্যা ছিল। তো এই জিনিসগুলোর এই 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 মার্কের এই আর্গুমেন্ট গুলার অনেক ইনফ্লুয়েন্স আইনস্টাইনের উপরেও ছিল, আর অন্যান্য মানুষজনের উপরেও ছিল। আচ্ছা, ঠিক আছে, আজকের এজেন্ডা শুরু করা যাক। ওকে, আমি একটা অ্যাম্বিশিয়াস টাইটেল দেই, মেকানিক্স। ওকে, তো আজকে where does this story start? তো আমরা চিন্তা করতে পারি এইভাবে। আচ্ছা, এই পোডিয়ামটাকে এই সাইডে আনা সম্ভব একটু? ও আচ্ছা, ট্যাব ডিসকানেক্ট হয়ে যাবে। ওকে, ঠিক আছে। আচ্ছা, তো স্টোরি হলো এখানে শুরু হয়, ধরেন ইমাজিন ইয়োর সেলফ অ্যাজ নিউটন বা প্রি নিউটন। ঠিক আছে, যে আমরা আপাতত মেকানিক্সের এই নিউটনের ল গুলা জানি না, এবং আমরা যদি নিউটন হইতাম তাহলে হাউ কুড উই হ্যাভ অ্যারাইভড অ্যাট দিস লস লজিক্যালি। আচ্ছা, তো হ্যালো, আচ্ছা, তো এই স্টোরি শুরু করার আগে আমাদের আগে কিছু গ্রাউন্ড রুল সেট করা লাগবে। ঠিক আছে, যে নিউটনস লজ আর ম্যাথমেটিক্যাল লজ। ম্যাথমেটিক্যাল লজ মানে ইট টকস অ্যাবাউট কোয়ান্টিটিজ দ্যাট উই ক্যান, মানে আমরা যেগুলা ম্যাথমেটিক্যালি যেগুলা ভ্যালু দিতে পারি। ঠিক আছে, ফোর্স, ম্যাস, মোমেন্টাম, এগুলা ম্যাথমেটিক্যালি ভ্যালু দেওয়া সম্ভব। তো ম্যাথমেটিক্যালি ভ্যালু দেওয়া সম্ভব হলে আমাদের একটা স্টার্টিং পয়েন্ট লাগবে, যে আমরা কি কি পারি কি কি পারি না, অ্যাটলিস্ট প্রি নিউটনের আগ পর্যন্ত আমরা কতটুক জানি কতটুক জানি না। তো এই টকে আমি অ্যাজিউম করে নিব যে আমরা দুইটা জিনিস পারি। আচ্ছা, একটা হলো টাইম মেজার করতে পারি, আর টাইমের সাথে সাথে যে কোনো অবজেক্টের পজিশন মেজার করতে পারি। দিস উইল বি স্টার্টিং পয়েন্ট। এখন এটা নিয়েও ধরুন আরো ডিটেইলস আলোচনা যাওয়া যায়। আচ্ছা, টাইম মেজার করে কেমনে, হোয়াট ইজ এ ক্লক? ঠিক আছে, ইনফ্যাক্ট হোয়াট ইজ এ ক্লক, এটা কিন্তু ইট ইজ নট এ ট্রিভিয়াল কোয়েশ্চেন। ঠিক আছে, ইফ ইউ থিঙ্ক কেয়ারফুলি, একটা ক্লক ভালো মতো ডিফাইন করা কিন্তু খুবই নন ট্রিভিয়াল একটা টাস্ক। আপাতত আমরা ধরে নিতেছি যে আমাদের কাছে ক্লক নামক একটা জিনিস আছে যেটা দিয়ে টাইম মেজার করা যায়, এবং আমরা
কোনো অবজেক্টের পজিশন মেজার করতে পারি উইথ টাইম, মানে অ্যাজ এ ফাংশন অফ টাইম। মানে ধরেন আমার ক্লকে যখন টি ইকুয়াল টু 0 সেকেন্ড দেখাচ্ছে, তখন একটা অবজেক্টের পজিশন কত, সেই পজিশনটা আমি একটা ভ্যালু অ্যাসাইন করতে পারবো। টি ইকুয়াল টু 1 সেকেন্ডে আরেকটা ভ্যালু অ্যাসাইন করতে পারবো, টি ইকুয়াল টু 2 সেকেন্ডে আরেকটা ভ্যালু অ্যাসাইন করতে পারবো। তো আই ক্যান মেজার পজিশন অ্যাজ এ ফাংশন অফ টাইম, একটু অ্যাজুম করে নিচ্ছি। এবং আমরা ধরেন আমাদের ইউজুয়াল ক্যালকুলাসের যে ম্যাথমেটিক্যাল মেশিনারি সেটা অ্যাজুম করে নিচ্ছি। অর্থাৎ আমরা যদি মানে আমার কাছে যদি কোনো একটা ফাংশন দেওয়া থাকে, তাহলে আমি ফাংশন ডেরিভেটিভ নিতে পারি, একটু অ্যাজুম করে নিতেছি। তো এইটুকের মধ্যে কোনো ফিজিক্স নেই। আচ্ছা, ফিজিক্স আছে, এই যে মেজারমেন্টের পার্টটাতে ফিজিক্স আছে, যে আমরা পজিশন মেজার করতে পারি, টাইম মেজার করতে পারি। এটার মধ্যে কিছু ইনহেরেন্ট ফিজিক্যাল অ্যাজাম্পশন আছে, যে মেজারমেন্টগুলো কেমনে করা হয়, ওই অ্যাজাম্পশনগুলো আমি আপাতত ধরে নিচ্ছি যে উই ইনটুইটিভলি আন্ডারস্ট্যান্ড দিস থিংস। আর যেটা ক্যালকুলাসের যে মেশিনারি অ্যাজুম করলাম, এটা হলো ওইখানে ফিজিক্স নাই, ওইখানে ম্যাথমেটিক্স আছে। ঠিক আছে, ওটুক অ্যাজুম করে নিচ্ছি। ওকে, তো যদি ডেরিভেটিভ বাই করতে পারি, তো বেসিক্যালি আমি যেটা বলতেছি যে আমরা একটা অবজেক্টের ভেলোসিটি মেজার করতে পারি উইথ টাইম, আর অ্যাক্সেলারেশন মেজার করতে পারি উইথ টাইম, এবং হায়ার ডেরিভেটিভস মেজার করতে পারি যদি আমাদের হায়ার ডেরিভেটিভস গুলো কাজে লাগবে না। আচ্ছা, দিস উইল বি আওয়ার স্টার্টিং পয়েন্ট। ওকে, এখন আমরা যখন কোনো ল ফর্মুলেট করব, আচ্ছা, হোয়াট ইজ দ্য ক্যারেক্টার অফ এ ফিজিক্যাল ল, বা এ ফিজিক্যাল ল দ্যাট ইজ ডিফাইন্ড ইন টার্মস অফ কোয়ান্টিটিজ দ্যাট উই ক্যান ম্যানিপুলেট ম্যাথমেটিক্যালি? হোয়াট ইজ দ্য ক্যারেক্টার অফ সাচ এ ল? দ্য ক্যারেক্টার অফ সাচ এ ল ইজ, একটা ল আপনাকে একটা ম্যাথমেটিক্যাল স্টেটমেন্ট দিবে, যে স্টেটমেন্টটা অবশ্যই ফর্মুলেট করতে হবে ইন টার্মস অফ কোয়ান্টিটিজ দ্যাট উই ক্যান মেজার। মানে ওকে, এমন কোয়ান্টিটির রিসপেক্টে লটা ফর্মুলেট করতে হবে যে কোয়ান্টিটিগুলো আপনি মেজার করতে পারবেন, এবং লটা যে স্টেটমেন্টটা বলে, যে ম্যাথমেটিক্যাল স্টেটমেন্টটা বলে, সেটা আপনি একটা ল্যাবরেটরিতে যে টেস্ট করতে পারবেন। ওকে, তো টেস্ট করে লটা ভেরিফাই করতে পারবেন। আচ্ছা, এ ক্যারেক্টার অফ এ ফিজিক্যাল ল ইজ, এ ফিজিক্যাল ল ইজ ট্রু আনটিল প্রুভেন ফলস। একটা ফিজিক্যাল লকে অ্যাবসলিউট সেন্সে ট্রু প্রমাণ করা সম্ভব না, এটা আমাদের মাইনে নিতে হবে। এটা মানে কি? মানে হলো, যেমন আমরা ধরেন গ্র্যাভিটেশনাল লতে পড়ছি যে দুইটা বস্তুর মধ্যে মাধ্যাকর্ষণ শক্তি হলো প্রপোর্শনাল টু 1/r², প্রপোর্শনাল টু দ্য ইনভার্সলি প্রপোর্শনাল টু দ্য স্কোয়ার অফ দ্য ডিস্টেন্স। তো এটা সত্য কতদিন পর্যন্ত সত্য? যতদিন পর্যন্ত আমরা যত বডি অবজার্ভ করব তাদের মধ্যে গ্র্যাভিটেশনাল ফোর্স ইনভার্সলি প্রপোর্শনাল টু 1/r² হয়। যদি আমি 50 বছর পরে এমন দুইটা বডি ডিসকভার করি যাদের মধ্যে গ্র্যাভিটেশনাল ফোর্স প্রপোর্শনাল টু 1/r³, তখন এই লটা মিথ্যা হয়ে যাবে। এখন এই লটাকে এটা গ্যারান্টি দিতে পারে যে 50 বছর পরে এরকম কোনো ইন্টারাকশন অবজার্ভ করবো না? না, এরকম কোনো গ্যারান্টি দিতে পারে না। ঠিক আছে, একটা ল আমরা তখনই মেনে নেই যখন এই পর্যন্ত যত কিছু অবজার্ভ করছি সবকিছু ওই লটা স্যাটিসফাই করে। ঠিক আছে, একটা ল আমাদের কখনোই গ্যারান্টি দিতে পারে না যে ভবিষ্যতে এরকম কোনো জিনিস অবজার্ভ করবো না যেটা এই লটা ভায়োলেট করবে। ওকে, তো মানে দিস ইজ এ ফান্ডামেন্টাল ডিকটাম যে ফিজিক্যাল ল ইজ ট্রু আনটিল প্রুভেন ফলস। এই ফিজিক্যাল লকে কখনো মানে বিকজ মানে ফিজিক্স ইজ নট ম্যাথমেটিক্স, রাইট? মানে যদি ম্যাথমেটিক্সে আমরা ধরে নিই যে উই ইন সাম সেন্স অ্যাজিউম দ্যাট দ্য অ্যাক্সিওমস আর ট্রু। ঠিক আছে, তো এইটাই। আচ্ছা, ওকে, তারপর যেটা বললাম যে আমরা তাহলে আমরা যখন একটা ফিজিক্যাল ল প্রপোজ করব, উই উইল প্রপোজ ইট ইন টার্মস অফ কোয়ান্টিটিজ দ্যাট উই ক্যান মেজার, এবং ওই কোয়ান্টিটিগুলো ব্যবহার করে ভেরিফাই করতে পারবো। আচ্ছা, এবার আমি আমার র্যান্টের মধ্যে ঢুকি আস্তে আস্তে। আমাদের ক্লাসিক্যাল টেক্সট বুক বা স্ট্যান্ডার্ড টেক্সট বুক প্রেজেন্টেশন একটা বড় সমস্যা হলো আমাদের ল গুলো এমন ভাবে বলা যে ল দিয়েই একটা কোয়ান্টিটি ডিফাইন করতেছে, এবং ওই কোয়ান্টিটির কোনো একটা ভ্যালিডেশন ল এর মধ্যে লেখা, হুইচ ইজ নট হাউ ইট শুড বি ডান। ঠিক আছে, মানে ল হলো যেটা বললাম যে এমন কোয়ান্টিটি দিয়েই আপনার ল এর স্টেটমেন্টটা লিখতে হবে যে কোয়ান্টিটিটা অলরেডি আমি জানি কেমনে মেজার করতে হয়। আমার লয়ে যদি বলে দেয় যে কোয়ান্টিটিটা মেজার করতে হয়, তারপরে ওই মেজারমেন্ট প্রসিডিউর দিয়ে কোনো কিছু ইনফার করার চেষ্টা করে, তাইলে তো এটা সার্কুলার রিজনিং হয়ে যাবে। মানে এখন এক্স্যাক্টলি কেমনে হবে এটা আমি আর একটু ডিটেইলে যাব, কিন্তু এটা মাথায় রাখা দরকার। ঠিক আছে, যে তার মানে যেহেতু আমি আমার গ্রাউন্ড রুল অ্যাজিউম করে নিছি
যে আমি টাইম মেজার করতে পারি, পজিশন মেজার করতে পারি, ভেলোসিটি মেজার করতে পারি, অ্যাক্সেলারেশন মেজার করতে পারি, আর কোনো কিছু মেজারমেন্ট আমি অ্যাজিউম করতেছি না, তাহলে আমার লগুলা এমনভাবেই ফর্মুলেট করতে হবে মানে যেগুলো শুধু এই কোয়ান্টিটিগুলো ইউজ করবে। ঠিক আছে, যে কোয়ান্টিটি আমি এখনো মেজার করতে পারি না ওই কোয়ান্টিটি দিয়ে কোনো ল তো ভেরিফাই করতে পারবো না। ঠিক আছে, আচ্ছা ওকে, আচ্ছা ঠিক আছে, তাইলে আমরা শুরু করি। আচ্ছা কি কি অ্যাজিউম করলাম, আমাদের গ্রাউন্ড রুল কি কি অ্যাজিউম করছে হইলো আমরা টাইম, পজিশন আর ডেরিভেটিভ এই জিনিসগুলা মেজার করতে পারি। ঠিক আছে ওকে, এবার আমরা শুরু করি। ওকে, নিউটনস ফার্স্ট ল। আচ্ছা, নিউটনের প্রথম সূত্র বলে যে টেক্সটবুক 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 স্টেটমেন্ট অফ নিউটনস ফার্স্ট ল, এভরি বডি কন্টিনিউজ ইন ইটস স্টেট অফ রেস্ট অর ইউনিফর্ম মোশন আনলেস অ্যাক্টেড আপন বাই এন এক্সটার্নাল ফোর্স। ঠিক আছে, আচ্ছা এটা লিখ। এভরি বডি continues in its state of rest or uniform motion unless acted upon by an external force. আচ্ছা, বাংলায় বললে প্রত্যেকটি বস্তু আম, আহ, বাহ্যিক প্রযুক্ত বলের অভাবে প্রত্যেকটি স্থিতিশীল বস্তু স্থিতিশীল থাকে এবং গতিশীল বস্তু সমবেগে গতিশীল থাকে, এরকম কিছু, এটারও অনেক ভার্সন আছে। আচ্ছা তো ওকে, আচ্ছা প্রথমে আমি রেজাল্টটা আগে বলি। রেজাল্টটা হইল এই লটা এই লাইনে যেমনে লিখছি ইট ইজ ফলস, এই স্টেটমেন্টটা সত্যি না। ঠিক আছে, আচ্ছা কেন সত্যি না এবার এটার লজিক দিব। লজিক দেওয়ার আগে প্রথমে আমরা একটা রেড হেরিং এটা এখানে বলি, সেটা হইল এখানে এরকম একটা টার্ম ইউজ করা হয়েছে এই লতে, এই টার্মটা ডিফাইন করা হয় নাই। ঠিক আছে, এক্সটার্নাল ফোর্স বলতে কি বুঝায়, এক্সটার্নাল বাদ দিলাম, ফোর্স বলতে কি বুঝায় মানে। আচ্ছা ওকে, আমরা এখন কোথায় আছি যেটা বললাম, আমাদের স্ট্যান্ডিং পয়েন্ট হইলো ধরেন আমরা নিউটন, উই আর ট্রাইং টু ডিসকভার দ্য লজ অফ মোশন। ঠিক আছে, আমরা শুধু পজিশন মেজার করতে পারি, টাইম মেজার করতে পারি, ভেলোসিটি, অ্যাক্সেলারেশন এসব মেজার করতে পারি। তো এই এক্সটার্নাল ফোর্স এটা কি জিনিস, ফোর্স নামক কোনো বস্তু আমরা ডিফাইন করি নাই। আচ্ছা তবে এই লতে কিছু ইট হ্যাজ সাম ক্যারেক্টারিস্টিক্স, সেটা হইলো এই লটা অ্যাটলিস্ট এখানে যেভাবে লেখা আছে সেটা লেখার জন্য ফোর্স মেজারমেন্টের দরকার নাই। ওকে, মানে ফোর্সের ভ্যালু কত সেটা জানার দরকার নাই, এই লটা শুধু এটা বলে যে এক্সটার্নাল ফোর্স আছে নাকি নাই সেইটার উপর এই ল স্টেটমেন্টটা ডিপেন্ড করে। ঠিক আছে, আচ্ছা তো ফোর্স আছে নাকি নাই, তো তাইলে আপাতত আমরা এখানে একটু স্ল্যাক দিতে পারি এই লটাকে, উই ক্যান গিভ ইট সাম স্ল্যাক, যে আমরা আপাতত ফোর্স মেজার করতে চাই না, আমরা হলো ফোর্স আছে নাকি নাই এই জিনিসটা জানতে চাই। আচ্ছা তো ফোর্স আছে নাকি না এটা কেমনে জানবো, ফোর্স কি জিনিস। আচ্ছা তো এখন তারপরে আমরা কিছু হেজি, কিছু ইনটিউটিভ, সাম গাট ফিলিংস এর কথা বলতে পারি। আচ্ছা ফোর্স মানে হলো কোনো কিছু যখন কোনো কিছুকে ধাক্কা দেয়, ঠিক আছে, কোনো কিছু যখন কোনো কিছুকে পুশ করে বা পুল করে, এইটা যদিও এগুলো ম্যাথমেটিক্যালি খুবই হেজি ওয়ার্ডস। ঠিক আছে, এনি ম্যাথমেটিক্যাল ল এইসব টার্ম আমরা ইউজ করতে পারবো না, বাট উই ক্যান গেট সাম আইডিয়াস যে আচ্ছা ফোর্স বলতে আমরা এরকম ধাক্কা দেওয়া বা টানা, পুশ করা, পুল করা এই জিনিসগুলো বুঝাইতেছি ফোর্স। তো কোনো বস্তুর উপর যদি আহ এরকম কোনো ধাক্কাধাক্কির ব্যাপার স্যাপার না থাকে তাইলে সেটা স্থির থাকবে অথবা ইউনিফর্ম ভেলোসিটিতে সেটা মুভ করতে থাকবে। আচ্ছা এখন যেটা বললাম
ইভেন ইফ উই কাট দিস স্ল্যাক, তাও এই লটা ভুল, এই লটা ঠিক না। আচ্ছা, কেন ঠিক না বলি। এই ঠিক না, এই আলোচনায় যাওয়ার আগে আমাদের আরেকটা আলোচনা করতে হবে, সেটা হলো আমাদের অবজারভার নামক একটা জিনিস ডিফাইন করতে হবে। ঠিক আছে, যেই ডেফিনিশনটা আসলে আমাদের গ্রাউন্ড রুলের মধ্যে ইমপ্লিসিট ছিল, যেটা আমি হয়তো এক্সপ্লিসিটলি বলি নাই, যে আমরা গ্রাউন্ড রুলের মধ্যে বলছিলাম যে আমরা টাইম মেজার করতে পারি, পজিশন মেজার করতে পারি। এইটা তো কেউ করতেছে, রাইট? দেয়ার ইজ সাম এজেন্ট অর সাম বিং যে এই মেজারমেন্ট গুলো করতে পারে। তো আমরা এরকম এরকম একটা উই অ্যাজিউম দ্য এক্সিস্টেন্স অফ অবজারভার্স, যেটা হয়তো ফিজিক্সের ভাষায় রেফারেন্স ফ্রেম বলে। ঠিক আছে, রেফারেন্স ফ্রেম আর অবজারভার এই দুইটা শব্দ আমরা মানে সিমিলার অর্থে ব্যবহার করব। একটা রেফারেন্স ফ্রেম কি বা একটা অবজারভার কি, যে কোনো বস্তু ধরেন এই টাইম, পজিশন এগুলা দেখতেছে, অবজার্ভ করতেছে বা মেজার করতেছে, এবং মেজার করার মাধ্যমে এদের মধ্যে কোনো রিলেশন বের করার চেষ্টা করতেছে। আচ্ছা, এখন তাইলে এই ইউনিভার্সে তো অবজারভার একজন না, হাজার হাজার কোটি কোটি অবজারভার আছে। আমি একজন অবজারভার, আপনি একজন অবজারভার। ওকে, ইনফ্যাক্ট এই লটা এটাও অ্যাজুম করে না যে অবজারভারকে কোনো সেন্টিয়েন্ট বিইং হইতে হবে, যে তার কোনো ইন্টেলিজেন্স থাকতে হবে। একটা অবজারভার ধরেন একটা পার্টিকেল একটা অবজারভার হইতে পারে, যেটা বা একটা মেশিন একটা অবজারভার হইতে পারে। ওকে, আচ্ছা, তো তাইলে এইখানে এই লাইনের মধ্যে ধরেন কন্টিনিউস ইন স্টেট অফ রেস্ট অর ইউনিফর্ম মোশন, মানে এই লাইনের বেসিক ম্যাথমেটিক্যাল কন্টেন্ট হইল একটা অবজারভার আছে যে কোনো একটা পার্টিকেলের ভেলোসিটি মেজার করতেছে। ঠিক আছে, তো ওই পার্টিকেলের উপর যদি কোনো এক্সটার্নাল ফোর্স, কোট আনকোট, এই এক্সটার্নাল ফোর্স নামক জিনিসটা যদি না থাকে, তাহলে ওটার ভেলোসিটি যদি 0 থেকে থাকে তাহলে সারা জীবন 0ই থাকবে, অথবা ওটার ভেলোসিটি যদি 2 থাকে সারা জীবন 2 থাকবে, যদি ভেলোসিটি 3 থাকে সারা জীবন 3ই থাকবে, মানে ভেলোসিটি চেঞ্জ হবে না। কন্টিনিউস ইন স্টেট অফ ইউনিফর্ম রেস্ট, কন্টিনিউস ইন স্টেট অফ রেস্ট অর ইউনিফর্ম মোশন, এটা মানে এটাই যে ভেলোসিটি চেঞ্জ হবে না। আচ্ছা, যদি তাই হয় তো তার মানে কি এই লটা যে কোনো অবজারভার যদি এমন একটা পার্টিকেলকে দেখে যেটার উপর কোনো এক্সটার্নাল ফোর্স নাই, সে কি এটা দেখবে যে ওই পার্টিকেলের ভেলোসিটি চেঞ্জ হচ্ছে না? না, দেখবে না। ইনফ্যাক্ট মানে এমন একটা বডি যেটার উপর কোনো এক্সটার্নাল ফোর্স নাই, ঠিক আছে, যেটার উপর কেউ ধাক্কাধাক্কি করতেছে না বা কেউ টানাটানি করতেছে না, সেই বডিকে বা সেই পার্টিকেলকে এই ইউনিভার্সের সব অবজারভার এই ইউনিফর্ম রেস্ট বা ইউনিফর্ম মোশনে দেখবে না। আচ্ছা, আমি একটা কথা বলতেছি আর একটা ভিজুয়াল দিই। ধরলাম একটা মাটির মধ্যে একটা আপেল রাখা আছে, ঠিক আছে, এবং ওই আপেলকে কেউ ধাক্কাধাক্কি করতেছে না, ধরেন কোনো মানুষ নাই, পাখি নাই, কেউ নাই যেটা ওটাকে ধাক্কাধাক্কি করতেছে। আমি দেখতেছি যে ওই আপেলটা স্থির আছে, স্থির ছিল এবং স্থির আছে। ইট ইজ ইন এ স্টেট অফ ইউনিফর্ম রেস্ট। আচ্ছা, এখন আমার আরেক ফ্রেন্ড আছে যে ট্রেনে করে যাচ্ছে, ঠিক আছে, ধরেন ট্রেনে করে আপেলটা একটা মাঠের উপর রাখা আছে, মাঠের পাশে দিয়ে একটা ট্রেন যাইতেছে। তো সে কি এইটাই দেখবে যে ওই আপেলের ভেলোসিটি চেঞ্জ হচ্ছে না? এটাকে আপনি গ্যারান্টি দিয়ে বলতে পারবেন? বলতে পারবো না। মানে যদিও এটা একটু পরের আলোচনা হয়ে যায়, কিন্তু আমি এরকম চিন্তা করতে পারি, ধরেন আমার রিসপেক্টে যদি ওই ফ্রেন্ডের অ্যাক্সেলারেশন হয়, ঠিক আছে, তাইলে ও তো দেখবে যে আপেলের অ্যাক্সেলারেশন হইতেছে, যদিও আপেলের উপর কোনো কোট আনকোট ফোর্স নেই। ঠিক আছে, আচ্ছা, তো এরকম সিনারিওকে আমরা ধরেন বলি যে না স্যার, আপনি একটা ভুল দিতেছেন, কারণ ওই লোকের তো অ্যাক্সেলারেশন হইতেছে, যে ট্রেনে বসে আছে তার নিজের অ্যাক্সেলারেশন হইতেছে, আসলে আপেলের অ্যাক্সেলারেশন হইতেছে না। এখন আমি কেমনে দাবি করব যে ওই লোকের অ্যাক্সেলারেশন হইতেছে নাকি আমার অ্যাক্সেলারেশন হইতেছে? মানে আপনার কনটেক্সটটা বুঝতে পারতেছেন? ধরেন এমন একটা ইউনিভার্স যেখানে আমি, আপেল, আমার আর ওই ট্রেনে বসা আমার ফ্রেন্ড, এই 3টা বডি ছাড়া আর কোনো কিছু নাই এই ইউনিভার্সে। আপনি কি গ্যারান্টি দিয়ে বলতে পারবেন যে আসলে আমি স্থির, ওর অ্যাক্সেলারেশন হইতেছে? যে ট্রেনে বসে আছে সে তো এটা বলবে যে আসলে আমি স্থির, ওই দুইটার অ্যাক্সেলারেশন হইতেছে। হুম, আচ্ছা, এখানে একটা কথা আছে যে ফিল করতে পারবে অ্যাক্সেলারেশন, মানে আপনি বুঝতে পারতেছি ওয়্যার ইউ আর গোয়িং, যে যার রিয়েলি অ্যাক্সেলারেশন হবে সে অ্যাক্সেলারেশন ফিল করতে পারবে। এখন আমরা আসলে ফিলিংটা তো ডিফাইন করি না এখনো, মানে আমরা ডিফাইন করব
ইন দ্য সাবসিকুয়েন্ট লজ আমরা ডিফাইন করব, কিন্তু আপনারা কি মানে লুপ হোলটা খেয়াল করতে পারতেছেন যে কার অ্যাক্সেলারেশন হইতেছে এইটা বলার জন্য আমাদের এমন একটা কোয়ান্টিটি ইনভোক করা লাগতেছে যেটা আসলে আমরা এখনো ডিফাইনই করি নাই। মানে প্রায়োর টু ডিফাইনিং দ্যাট কোয়ান্টিটি ক্যান ইউ সেন্সিবলি টক অ্যাবাউট যে কার অ্যাক্সেলারেশন হইতেছে কার অ্যাক্সেলারেশন হইতেছে না? করা যায় না। আচ্ছা, তো এইটার কিছু সেভিং গ্রেস আছে যে মানুষজন এই লাইনটাকে একটু অগমেন্ট করার চেষ্টা করে, যে এখানে একটা এক্সট্রা সেন্টেন্স অ্যাড করার চেষ্টা করে যে ইন অ্যান ইনার্শিয়াল রেফারেন্স ফ্রেম। ঠিক আছে, যে এই স্টেটমেন্টটা শুধু একটা ইনার্শিয়াল রেফারেন্স ফ্রেমে সত্য, সব অবজারভারের জন্য সত্য না। দেয়ার আর সাম স্পেশাল অবজারভার্স যেগুলোকে আমরা ইনার্শিয়াল অবজারভার বা ইনার্শিয়াল রেফারেন্স ফ্রেম বলতে পারি, যাদের জন্য এই লটা সত্য। আচ্ছা, নেক্সট কোশ্চেন, তাহলে ইনার্শিয়াল অবজারভার কাকে বলবো? ডেফিনেটলি এই লটা যদি ইনার্শিয়াল রেফারেন্স ফ্রেমের জন্য সত্য হয়, তাহলে আমার ইনার্শিয়াল রেফারেন্স ফ্রেমের একটা প্রায়র ডেফিনিশন লাগবে। মানে আপনারা, আমি হয়তো মানে এই এই জিনিসগুলো তো আপনারা সবাই জানেন, এই লগুলো সবাই জানেন, আমি হয়তো একটা লজিক্যাল স্টোরি বানানোর চেষ্টা করতেছি। মানে আমি যখন এই লটা প্রপোজ করব, এই ল এর মধ্যে যদি আমি ইনার্শিয়াল রেফারেন্স ফ্রেম নামক একটা শব্দ ব্যবহার করি, তাহলে কি এইটা বুঝতেছেন যে আমাকে অবশ্যই এবং অবশ্যই ইনার্শিয়াল রেফারেন্স ফ্রেমটা আগে ডিফাইন করে আসতে হবে? সেটা যদি আগে ডিফাইন না করি, তাইলে এটা একটা লজিক্যাল স্টেটমেন্ট না। আচ্ছা, তো মানুষজন এটা বলে যে ইনার্শিয়াল রেফারেন্স ফ্রেম এই স্টেটমেন্টটা সত্য। তারপরে যখন প্রশ্ন জিজ্ঞেস করা হয় যে ঠিক আছে, তাহলে ইনার্শিয়াল রেফারেন্স কাকে বলে, ইনার্শিয়াল রেফারেন্স ফ্রেম কি জিনিস, তখন অ্যান্সারটা হয় যে যেই ফ্রেমে এই লটা সত্য। বুঝতেছেন সার্কুলার রিজনিংটা কোথায়? ঠিক আছে, যে ইনার্শিয়াল রেফারেন্স ফ্রেম এমন একটা রেফারেন্স ফ্রেম যেখানে নিউটনস ফার্স্ট ল সত্য, আর নিউটনস ফার্স্ট ল শুধু একটা ইনার্শিয়াল রেফারেন্স ফ্রেম সত্য। সো মানে দিস ইজ হোপলেসলি সার্কুলার, মানে মানুষজন যেভাবে বলে। তো আমাদের লুপের থেকে বাইর হওয়ার একটা মেকানিজম লাগবে। আচ্ছা, ওকে, তো এবার লুপের থেকে বের হই। আচ্ছা, তো লুপের থেকে বের হওয়ার যে রাস্তা, সেটা হইল আমাদের এই ফোর্স নামক জিনিস বাদ ছাইড়ে দিতে হবে। ইনার্শিয়াল রেফারেন্স ফ্রেম নামক জিনিস মানে আমরা আমি ইউজ করব, এগুলো ছাইড়ে দিতে হবে। আচ্ছা, আমাদের আচ্ছা ফোর্সের আইডিয়া কি আছে? ফোর্সের আইডিয়াটা মানে আমি লতে যাওয়ার আগে এটার কনসেপচুয়াল আইডিয়াটা কি ছিল? কনসেপচুয়াল আইডিয়াটি ছিল যে একটা জিনিসের উপর ফোর্স অ্যাপ্লাই করা হচ্ছে, এটা মানে হলো ওই জিনিসটাকে কেউ ধাক্কা দিতেছে বা টানতেছে বা কিছু একটা করতেছে, রাইট? তো এবং এখানে বলতেছে যে এই জিনিসগুলো করা যাবে না। আচ্ছা, তাইলে আমরা কখন বুঝবো যে একটা বডির উপর কেউ টানাটানি বা ধাক্কাধাক্কি করতেছে না, যদি ওই বডির আশেপাশে কেউ না থাকে, রাইট? ঠিক আছে, এখন এখন আরো 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 এখানে মেটাফিজিক্যাল আইডিয়াও চলে যাবে যে স্যার আপনি তো ফোর্স ফিল্ডের নাম জানেন, যে ফোর্স ফিল্ড থাকলে বডির আশেপাশে কেউ না থাকলেও দূরের থেকে ইন্টারঅ্যাক্ট করা যায়। ঠিক আছে, আচ্ছা, আমরা আপাতত ধরে নিচ্ছি যে একটা বডি যেটা আইসোলেটেড মানে ওইটার আশেপাশে অন্য কোনো বডি নাই। ওকে, এরকম একটা বডি চিন্তা করেন যেটা আইসোলেটেড, যেটা আশেপাশে অন্য কোনো বডি নাই। আশেপাশে বলতে দূর দূরান্তে অন্য কিছু নেই। ঠিক আছে, আপনি এমন একটা ইউনিভার্স চিন্তা করতে পারেন, ওই ইউনিভার্সে ওই বডিটা ছাড়া কোনো কিছু নেই। যদিও মানে টেকনিক্যালি উই শুড নট মেক দিস অ্যাজাম্পশন, কারণ এরকম একটা ইউনিভার্স এক্সিস্ট করে না। আচ্ছা, আপাতত আমরা এরকম এরকম ধরে নিচ্ছি এমন একটা বডি যেইটা অন্যান্য বডি থেকে অনেক অনেক দূরে, এত দূরে যে অন্য কেউ এটার উপর কোনো ধাক্কাধাক্কি করতে পারবে না। আচ্ছা, এই আইসোলেটেড বডি কনসেপ্ট আমি কেন ইন্ট্রোডিউস করতেছি? বিকজ উই নিড এ মেকানিজম টু টক অ্যাবাউট ফোর্স উইদাউট টকিং অ্যাবাউট ফোর্স। ঠিক আছে, আমার এমন একটা মেকানিজম লাগবে যেখানে আমি বলতে পারবো যে একটা বডির উপর কোনো ইনফ্লুয়েন্স নাই বা কোনো ইন্টারাকশন নাই উইদাউট ইউজিং দ্য ওয়ার্ড ফোর্স। ঠিক আছে, তো একটা বডি এরকম এরকম একটা স্টেটমেন্ট আমি তখনই বলতে পারবো যখন আমার এই বডিটার আশেপাশে আর অন্য কেউ না থাকে, এটার সাথে ইন্টারেক্ট করার মতো আর কোনো কিছুই নাই। তো যে জিনিসটার সাথে ইন্টারেক্ট করার মতো কোনো কিছু নাই, সেটার উপর তো ইনটুইটিভলি কোনো ফোর্স অ্যাক্ট করার কথা না। ঠিক আছে, আচ্ছা, তাইলে আমরা ধরেন এখন আমরা আমরা আমাদের সেই অবজারভার রোলে চলে আসি। ধরলাম আমি একজন অবজারভার
যে এরকম একটা আইসোলেটেড বডি অবজার্ভ করতেছি, ঠিক আছে? এখানে আরো কিছু কোয়েশ্চেন আছে, আচ্ছা ওইগুলোতে পরে যাবো। ধরলাম আমি একটা অবজারভার, আমি এরকম একটা আইসোলেটেড বডি অবজার্ভ করতেছি। তো নিউটনের ফার্স্ট ল এমনি লিখবো, আচ্ছা যেটা বললাম যে কিছুক্ষণ আগেও যে আলোচনা করতেছিলাম, ধরেন এরকম একটা বডি যদি আইসোলেটেডও হয়, তাও এক এক অবজারভার এটার এক এক রকম প্রপার্টি দেখতে পারে। ধরলাম যেমন আমি আর আপেলটার কথা চিন্তা করি, যে আমি আপেলকে দেখতেছিলাম স্থির, কিন্তু আরেকটা অবজারভার তাকে হয়তো অ্যাক্সেলারেশন দেখতেছিল, ঠিক আছে? এরকম একটা আইসোলেটেড বডিরও এক এক অবজারভার এক এক জিনিস দেখতে পারে, ঠিক আছে? তো নিউটনের ফার্স্ট ল যেটা বলে যে দেয়ার এক্সিস্টস অ্যান অবজারভার, যে একটা আইসোলেটেড বডির কখনো অ্যাক্সেলারেশন দেখবে না। বুঝতে পারছেন? আচ্ছা আমি 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 লিখি স্টেটমেন্টটা। এটা হইলো আমি 1 স্টার। ওকে, দিস ইজ এ প্রেসাইজ স্টেটমেন্ট অফ নিউটনস ফার্স্ট ল, ঠিক আছে? যে এমন একটা অবজারভার এই ইউনিভার্সে অ্যাটলিস্ট একটা, মানে নিউটনস ইন ম্যাথমেটিক্যাল, আমি যদি প্রেসাইজ ম্যাথমেটিক্যাল টার্মসে বলি, নিউটনস ফার্স্ট ল ইজ এন এক্সিস্টেন্স স্টেটমেন্ট, ঠিক আছে? দেয়ার এক্সিস্টস অ্যাটলিস্ট ওয়ান অবজারভার ইন দিস ইউনিভার্স, যে কোনো আইসোলেটেড বডির কোনোদিন কোনো অ্যাক্সেলারেশন দেখবে না, ঠিক আছে? মানে এরকম অনেক অবজারভার আছে যারা আইসোলেটেড বডিরও অ্যাক্সেলারেশন দেখবে। যেটা বললাম যে উপরে যে স্টেটমেন্টটা লিখছিলাম, ওই স্টেটমেন্টটা আসলে ফলস। মানে মানে যেসব বডির উপর ফোর্স অ্যাপ্লাই হচ্ছে না, ওইসব বডির অ্যাক্সেলারেশন দেখা সম্ভব, ইফ ইউ আস্ক দ্য রাইট অবজারভার, ঠিক আছে? নিউটন ফার্স্ট ল যেটা বলে যে অ্যাটলিস্ট একটা অবজারভার আছে ইউনিভার্সে, যে একটা আইসোলেটেড বডির কখনো কোনো অ্যাক্সেলারেশন দেখবে না। এই অবজারভারের একটা স্পেশাল নাম আছে, এই অবজারভারটাকে ইনার্শিয়াল অবজারভার বলে বা ইনার্শিয়াল রেফারেন্স ফ্রেম বলে। মানে বেসিক্যালি নিউটন ফার্স্ট ল বলে যে ইনার্শিয়াল রেফারেন্স ফ্রেম এই জিনিসটা এক্সিস্ট করে। এখন এটার প্রুফ কি, ঠিক আছে? তো এটা তো একটা ল, এটা তো ভেরিফাই করতে হবে, আমাদের রিয়েল লাইফে ভেরিফাই করতে হবে। তাইলে আমাদের মানে এমন একটা অবজারভার খুঁজে বাইর করতে হবে এই পুরা বিশাল ইউনিভার্সে, যে কোনো আইসোলেটেড বডির কখনো অ্যাক্সেলারেশন দেখে না। আচ্ছা, তো নিউটনের সময় এরকম একটা রেফারেন্স ফ্রেম ছিল আর্থ, আমাদের পৃথিবী। যে আর্থের রেফারেন্স ফ্রেম, টু এ ভেরি গুড অ্যাপ্রক্সিমেশন ইট ইজ এন ইনার্শিয়াল রেফারেন্স ফ্রেম। এখানেও কিছু ক্যাচ আছে, যে টু এ ভেরি গুড অ্যাপ্রক্সিমেশন, মানে এখানে কিছু অ্যাপ্রক্সিমেশন আছে। আপনারা জানেন আর্থের রেফারেন্স ফ্রেমটা আসলে এক্স্যাক্টলি ইনার্শিয়াল রেফারেন্স ফ্রেম না, কারণ আর্থ তো সূর্যের চারিদিকে ঘুরতেছে, আবার সূর্য জিনিসপত্র চারিদিকে ঘুরতেছে, এই আলোচনা তো আছে। তো এইটার চেয়ে একটা বেটার রেফারেন্স ফ্রেম ছিল, যে রেফারেন্স ফ্রেমটা একটা ইনার্শিয়াল রেফারেন্স ফ্রেমের এক্সাম্পল ছিল। আপনারা যদি কিছু এরকম ডিপ মেকানিক্স টেক্সট পড়েন, তাইলে পাইতে পারেন যে মানুষজন এটাকে বলতো দ্য রেফারেন্স ফ্রেম অফ ফিক্সড স্টার্স। এটা নাম শুনছেন নাকি আমি জানি না। মানে ওই সময় তো তখন অ্যাস্ট্রোনমি অনেক, মানে মানুষজন তারা টারা দেখতো, এইসব দেখতো। তো তখন মানুষজন খেয়াল করছিল যে কিছু তারার সাপেক্ষে আপনি যদি এই মেজারমেন্ট গুলা করেন, তাইলে আম, এই এই আইসোলেটেড বডিগুলো অ্যাক্সেলারেশন হয় না, ঠিক আছে? তো ইনফ্যাক্ট আপনার এই লটা আসলে আপনাকে একটা টেস্টও বলে দেয়, ইট অলসো গিভস ইউ এ টেস্ট। যে ধরেন আপনি আপনি নিজেও তো একজন অবজারভার, রাইট? এখন আপনি ইনার্শিয়াল অবজারভার নাকি ইনার্শিয়াল অবজারভার না, এটা কেমনে মেজার করবেন, কেমনে বলবেন? তো নর্মাল মানুষজন বলে যে আমি যদি অ্যাক্সেলারেট করি তাহলে আমি ইনার্শিয়াল না। এখন আমি তো নিজের অ্যাক্সেলারেশন নিজে বুঝবো না, রাইট? তো আপনার টেস্টটা কি? আপনার টেস্টটা হইলো যে
আপনাকে অন্য আরেকটা বডিকে অবজার্ভ করতে হবে, যেই বডি অন্য কোনো কিছুর সাথে ইন্টারঅ্যাক্ট করতেছে না, এই ইউনিভার্সের কোনো কিছুর সাথে ইন্টারঅ্যাক্ট করতেছে না, এরকম একটা বডিকে আপনাকে অবজার্ভ করতে হবে। আপনি যদি ওই বডির কোনো অ্যাক্সেলারেশন দেখেন, তখন আপনি বুঝবেন যে আপনি নিজে ইনার্শিয়াল না। ঠিক আছে? তো মানে in some sense Newton's first law is a statement about the observer, not about the thing that is being observed. ওকে? যে এটা একটা টেস্ট, যে আমি ইনার্শিয়াল নাকি ইনার্শিয়াল না, এটা কেমনে বুঝবো? আমি একটা বডির দিকে তাকাবো, যে বডিটা আইসোলেটেড, কোনো কিছুর সাথে ইন্টারঅ্যাক্ট করতেছে না। তারপরে আমি ওই বডির ধরেন অ্যাক্সেলারেশন মেজার করার চেষ্টা করব। আমি যদি দেখি ওই বডিটা অ্যাক্সেলারেট করতেছে, তার মানে আমার ফ্রেমে সমস্যা আছে, আমি ইনার্শিয়াল ফ্রেম না। ঠিক আছে? আচ্ছা, ওকে। তো দিস ইজ আওয়ার ফার্স্ট ল। এখন এখানে কিছু মেটাফিজিক্যাল প্রশ্ন থেকে যায়। মেটাফিজিক্যাল প্রশ্ন হইল যে স্যার, আমি তো ওই বডিটারে অবজার্ভ করতেছি, তার মানে ওই বডি থেকে কোনো ইনফরমেশন আমার কাছে আসতেছে, লাইট আসতেছে বা কিছু আসতেছে, মানে একটা বডির সাথে ইন্টারঅ্যাক্ট না করে কি অবজার্ভ করা সম্ভব? আচ্ছা, নিউটনের মেকানিক্স অ্যাজিউম করে যে সম্ভব, যদিও এটা এক্স্যাক্টলি ট্রু না। ঠিক আছে? মানে ইনফ্যাক্ট কোয়ান্টাম মেকানিক্সে ট্রু না। এবং এই 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 অ্যাজাম্পশনটাকে বেসিক্যালি আপনার ধরেন রিলেটিভিটিতেও ডিসকার্ড করা হয়েছে। কারণ রিলেটিভিটিতে আপনি যখন একটা বডিকে অবজার্ভ করবেন, তখন বেসিক্যালি যেটা করা হয় যে ওইটার দিকে একটা লাইট পালস ছুড়ে মারা হয়, তারপর ওইটার উপর বাউন্স ব্যাক করে, তারপর আমার কাছে যখন আসে, তখন আমি এই আমার টাইম দেখে বুঝতে পারি যে ওই বডিটা কোন জায়গায় আছে। যদিও এখানেও একটা অ্যাজাম্পশন আছে যে রিলেটিভিটির এই মেজারমেন্ট প্রসিডিওরটা অ্যাজিউম করে যে লাইট পালস ছুড়ে মারলে ওই বডি ট্র্যাজেক্টরি চেঞ্জ হবে না। যদি ট্র্যাজেক্টরি চেঞ্জ হয়, তাহলে কিন্তু এটাও সমস্যা হয়ে যাবে। তো এখানে অনেক লুপহোল আছে। ঠিক আছে? আপাতত আমরা লুপহোলগুলোতে না যাই, আপাতত আমরা ইন এ নিউটনিয়ান ইউনিভার্স আমরা এটা অ্যাজিউম করে নিব যে একটা বডির সাথে ইন্টারঅ্যাক্ট না করে অবজার্ভ করা সম্ভব। যদিও এটা নিয়ে আপনারা আরো পড়াশোনা করতে পারেন, মানে ইট ক্যান গিভ রাইজ টু ইন্টারেস্টিং ফিজিক্যাল কোয়েশ্চেনস। যে অ্যাজাম্পশনটা যদি ফেলে দেয় যে আমরা যদি কোনো অবজেক্টকেই ওটার সাথে ইন্টারঅ্যাক্ট না করে অবজার্ভ না করতে পারি, এবং ইন্টারঅ্যাক্ট করলে তো ডেফিনেটলি অবজেক্টটার স্টেট চেঞ্জ হয়ে যাবে, তাহলে আমরা কি আসলেই এই ইউনিভার্সের কোনো কিছু অবজার্ভ করতে পারি, মানে ইন দ্য পিউরেস্ট ফর্ম? তো এটা একটা ইন্টারেস্টিং ফিলোসফিক্যাল কোয়েশ্চেন। আচ্ছা, আপাতত আমরা নিউটনের ইউনিভার্সে থাকি। নিউটনের ইউনিভার্স বলে যে এমন অবজারভেশন করা সম্ভব যেখানে আমরা ইন্টারঅ্যাক্ট না করে অবজার্ভ করতে পারবো। ওকে? আচ্ছা, ঠিক আছে। ওকে, তাইলে ধরেন এট দ্য এন্ড অফ ফার্স্ট ল, ধরেন আমরা ফার্স্ট ল প্রেসাইজ ফর্মুলেশন করে ফেলছি। ফার্স্ট ল প্রেসাইজ ফর্মুলেশন এইটা যে অ্যাটলিস্ট আমার একটা অবজার্ভার আছে যে কখনো আইসোলেটেড বডির অ্যাক্সেলারেশন দেখবে না, এবং এমন অনেক অবজারভার আছে যা আইসোলেটেড বডিরও অ্যাক্সেলারেশন দেখবে। তো নিউটনের ল এই অবজারভার গুলাকে একটা স্পেশাল মানে একটা স্টেজ দিছে, বা একটা স্পেশাল দিছে, শব্দটা খুঁজে পাইতেছি না, যে ওদের একটা স্পেশাল ট্রিটমেন্ট দিছে। এটা তো একটা ফিজিক্যাল কোয়েশ্চেন, মানে সরি মেটাফিজিক্যাল কোয়েশ্চেন মনে হইতেছে আমার কাছে। বডি নিজেকে অবজার্ভ করতে পারে না, I don't know the answer to that question. That policy of the this issue the it না না মানে তোমার ডেফিনিশনে ইউ আর কনসিডারিং দ্য অবজার্ভার অ্যাজ অ্যান অবজেক্ট। আমি রেফারেন্স ফ্রেম ইন হুইচ আইসোলেটেড বডিজ, মানে অল আইসোলেটেড বডিজ, নট জাস্ট দ্য অবজার্ভার ইটসেলফ। মানে হ্যাঁ, এখন ধরুন অবজার্ভার নিজেকে অবজার্ভ করলো এবং নিজেকে স্থিরই দেখলো, দ্যাট ডাজ নট প্রুভ দিস ল দ্যাট অবজার্ভার ইজ ইনার্শিয়াল, কারণ সব অবজার্ভারই নিজেকে স্থির দেখবে। এই লটা ভেরিফাই করার জন্য ইউ হ্যাভ টু অবজার্ভ অ্যানাদার বডি না, মানে অল পসিবল আইসোলেটেড বডিজ। ঠিক আছে? এই ইউনিভার্সে যত আইসোলেটেড বডি আছে, তোমার ওই সবগুলো বডিকে অবজার্ভ করা লাগবে, এবং যে কোনো একটা আইসোলেটেড বডিরও যদি অ্যাক্সেলারেশন দেখো, দ্যাট পয়েন্ট তুমি বুঝে যাবে যে ইউ আর নট ইনার্শিয়াল। ওকে? আচ্ছা, ঠিক আছে। ওকে, তো অ্যাট দ্য এন্ড অফ দিস ল আমরা এখন জানি যে আমাদের ইনার্শিয়াল অবজারভার বা ইনার্শিয়াল রেফারেন্স ফ্রেমের একটা ডেফিনিশন আছে এবং একটা ভেরিফায়েবল টেস্ট আছে।
এমন একটা টেস্ট আছে যেটা আমরা ল্যাবরেটরিতে চেক করতে পারবো, যে ধরেন আমি এটা চেক করতে চাই যে অতনু একজন ইনার্শিয়াল অবজারভার নাকি, তো অতনুকে একটা ল্যাবরেটরিতে বসে দিব এবং ওকে ওকে বলবো যে অবজার্ভ দ্য ইউনিভার্স, এবং ওই ইউনিভার্সের আইসোলেটেড বডিগুলো অবজার্ভ করবে। বডিগুলো অবজার্ভ করে যদি দেখে যে কোনো আইসোলেটেড বডি অ্যাক্সেলারেট করতেছে না, দেন হি ক্যান ক্লেম দ্যাট আই এম অ্যান ইনার্শিয়াল অবজারভার আনটিল প্রুভেন ফলস। ঠিক আছে, আর যদি দেখে মানে ল আসলে ফলস প্রুফ করা যায়, ট্রু প্রুফ করা যায় না। এটা দ্যাট ইজ অলসো এন ইন্টারেস্টিং ক্যারেক্টার অফ ফিজিক্যাল ল, যে একটা ফিজিক্যাল ল আপনি ফলস প্রুফ করতে পারবেন কিন্তু ট্রু প্রুফ করতে পারবেন না, কারণ আপনি এখন কোনো ভায়োলেশন দেখেন নাই, 50 বছর পরে ভায়োলেশন দেখবেন, এটা গ্যারান্টি নেই। কিন্তু ফলস প্রুফ করতে তো জাস্ট একটা কাউন্টার এক্সাম্পল লাগে। ওকে, আচ্ছা, তো হ্যাঁ, তো আমাদের কাছে একটা টেস্ট আছে, আমরা সেই অবজারভারকে নিয়ে একটা ল্যাবরেটরিতে বসে দিব, তাকে বলবো সেই ইউনিভার্সের আইসোলেটেড বডিগুলো অবজার্ভ করুক, এবং অবজার্ভ করে যদি কোনো অ্যাক্সেলারেশন না দেখতে পায় আইসোলেটেড বডি, তাইলে সে দাবি করতে পারে যে সে একজন ইনার্শিয়াল অবজারভার। আচ্ছা, তো নিউটনিয়ান মেকানিক্সে ইনার্শিয়াল অবজারভারদের একটা স্পেশাল ট্রিটমেন্ট দেওয়া হয়েছে। কেন ট্রিটমেন্ট দেওয়া হয়েছে? আইডিয়াটা কাইন্ড অফ এরকম যে ইনার্শিয়াল অবজারভাররা আইসোলেটেড বডির কোনো অ্যাক্সেলারেশন দেখে না। তার মানে ইনার্শিয়াল অবজারভাররা এমন একটা মানে, তাহলে ইনার্শিয়াল অবজারভাররা কখন অ্যাক্সেলারেশন দেখবে? ডেফিনেটলি একটা বডিকে নন আইসোলেটেড হইতে হবে, মানে ওটাকে কারোর সাথে ইন্টারঅ্যাক্ট করতে হবে, নাইলে একজন ইনার্শিয়াল অবজারভার তো কোনোদিন কোনো আইসোলেটেড বডির অ্যাক্সেলারেশন দেখবে না। মানে একটা ইনার্শিয়াল অবজারভার যদি কোনো বডিকে দেখে অ্যাক্সেলারেট করতেছে, অবশ্যই এবং অবশ্যই বডিটা অন্য কোনো বডির সাথে ইন্টারঅ্যাক্ট করতেছে। ঠিক আছে, আচ্ছা, তো ইনার্শিয়াল অবজারভারদেরকে একটা স্পেশাল স্থান দেওয়া হয়েছে নিউটনের মেকানিক্সে। আইডিয়াটা কাইন্ড অফ এরকম যে তখন ইনার্শিয়াল অবজারভার্স ক্যান অ্যাট্রিবিউট দ্যাট অ্যাক্সেলারেশন টু দ্যাট ইন্টারঅ্যাকশন। কারণ নন ইনার্শিয়াল অবজারভার কি, নন ইনার্শিয়াল অবজারভার যে কোনো কিছুর অ্যাক্সেলারেশন দেখতে পারে। ওকে, কিন্তু ইনার্শিয়াল অবজারভাররা শুধু ইন্টারঅ্যাক্টিং বডির অ্যাক্সেলারেশন দেখে। তো ইনার্শিয়াল অবজারভারের কাছে অ্যাক্সেলারেশন ইজ ফান্ডামেন্টালি লিঙ্কড টু ইন্টারঅ্যাকশনস। ঠিক আছে, তো নিউটনিয়ান মেকানিক্স ইজ ক্যারিড আউট ইন ইনার্শিয়াল ফ্রেমস, মানে এটার পরে আমরা যে লগুলো লিখবো এই লগুলো ইনার্শিয়াল ফ্রেমে রেখা হবে। ঠিক আছে, এখন থেকে আমরা এমন একটা অবজারভার নিয়ে কাজ করব যে অবজারভার ইনার্শিয়াল, এবং সেই অবজারভার কেন এক্সিস্ট করে? বিকজ আমাদের ল বলছে যে এরকম একটা অবজারভার, অ্যাটলিস্ট একটা অবজারভার ইউনিভার্সে আছে। হ্যাঁ, বলে টু বি অনেস্ট না। তাইলে আপনি বলতে পারেন যে তাইলে স্যার এই ল ভেরিফাই করবো কেমনে? আচ্ছা, এটা একটা ইন্টারেস্টিং মেটাফিজিক্যাল কোয়েশ্চেন। আচ্ছা, সাধারণত মানুষজন ইনটিউটিভলি ওয়েল, এটা একটা ইনহেরেন্ট অ্যাজাম্পশন এইটা যে একটা বডি যদি অন্যান্য বডি থেকে দূরে থাকে তাহলে তার সাথে ইন্টারাকশনের পরিমাণ কমে। এইটাও একটা ইনহেরেন্ট অ্যাজাম্পশন। ঠিক আছে, যে ইফ এ বডি ইজ সাফিসিয়েন্টলি ফার অ্যাওয়ে ফ্রম অ্যানাদার বডি দেন ইট ডাজ নট ইন্টারাক্ট উইথ দ্যাট বডি। এখন এই অ্যাজাম্পশন ভেরিফাই করবো কেমনে? আচ্ছা, এইটা একটা লুপ আর কি। তো আপাতত আমরা আইসোলেটেড বলতে এইটা ধরে নিতে পারি যে এ বডি দ্যাট ইজ সাফিসিয়েন্টলি ফার অ্যাওয়ে ফ্রম অল আদার বডিজ ইন দিস ইউনিভার্স, এবং এরকম বডি ধরেন আছে স্টার্স। ঠিক আছে, যে ইফ ইউ লুক ফার অ্যাওয়ে ইনটু দ্য স্কাই, তাইলে আপনার এরকম তারা আছে যেটা অন্যান্য তারা থেকে অনেক দূরে। তো মানে মানে ওই সময়কার মেকানিক্সের ফর্মুলেশন গুলো আপনার এই অ্যাস্ট্রোনমির সাথে ফান্ডামেন্ট অনেক লিঙ্ক ছিল। ঠিক আছে, মানুষজন তারা গ্রহ এগুলোর সাপেক্ষে অনেক কিছু চিন্তা করছে। ঠিক আছে, তো এইটা একটা টেস্ট হইতে পারে যে আমরা ওই অবজেক্ট গুলার দিকে তাকাই যে যারা সাফিসিয়েন্টলি ফার অ্যাওয়ে ফ্রম এভরিথিং, বাট ওই ইনহেরেন্ট অ্যাজাম্পশনটা আছে যে এ বডি ডাজ নট ইন্টারেক্ট ইফ ইট ইজ সাফিসিয়েন্টলি ফার অ্যাওয়ে ফ্রম আদার থিংস। ওকে, আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, ইন্টারাকশন জিনিসটা কেমনে ডিফাইন করতেছি? আপাতত এইটা ধরে নেন যে ইন্টারাকশনের অর্থ হলো ইনফ্লুয়েন্স। এখন আপনি বলতে পারেন স্যার আপনি জাস্ট বেসিক্যালি একটা শব্দকে একটা শব্দে রিপ্লেস করছেন, কোনো কিছু ডিফাইন করেননি। ঠিক আছে, আচ্ছা, হুম,
ইন্টারেস্টিং কোয়েশ্চেন। এখন টু বি অনেস্ট এই কোয়েশ্চেনের আসলে একদম প্রেসাইজ উত্তর দিতে হইলে আমাকে এমন একটা ইউনিভার্সিটি কনসিডার করতে হবে যে ইউনিভার্সে একটা অবজেক্ট আছে আর অন্য কোনো কিছু নেই, তাহলে ইন্টারেকশনের প্রশ্নই আসবে না, আমাকে ইন্টারেকশন টার্মটাও ডিফাইন করতে হবে না তখন। কিন্তু এরকম একটা ইউনিভার্সিটি এক্সিস্ট করে না, ঠিক আছে? তো আচ্ছা, আমরা ইন্টারাকশন জিনিসটাকে এমনভাবে হয়তো বলতে পারি, ইন্টারাকশন হলো এমন একটা জিনিস ওয়েন একটা বডি আরেকটা বডির পজিশনকে ইনফ্লুয়েন্স করতে পারবে। মানে যেটা বললাম যে আমরা তো পজিশন অ্যাজ এ ফাংশন অফ টাইম এই জিনিসটা মেজার করতে পারি। তো একটা বডি আরেকটা বডির সাথে ইন্টারেক্ট করতেছে, আমরা হয়তো তখন বলবো যখন ওই বডিটা যখন ছিল না তখন পজিশন অ্যাজ এ ফাংশন অফ টাইম যেরকম দেখতেছিলাম, ওই বডিটা থাকার পর পজিশন অ্যাজ এ ফাংশন অফ টাইম চেঞ্জ হয়ে গেছে। তখন আমরা বলবো যে এই বডিটা এই বডিটাকে ইনফ্লুয়েন্স করছে ইন সাম সেন্স। যদি দিস ইজ নট প্রেসাইজ, ঠিক আছে, এটাও প্রেসাইজ না। এখানে হয়তো আমাদের এরকম একটা গাট ফিলিং মাইনে নিতে হবে যে আমাদের হয়তো ইন্টারাকশন জিনিসটা মেজার করা লাগবে না, কিন্তু ইন্টারাকশন জিনিসটা প্রেজেন্ট নাকি প্রেজেন্ট না এইটা বলতে পারতে হবে। এবং আমরা এরকম একটা অ্যাজাম্পশন করে নিছি যে একটা বডি আইসোলেটেড হইলে এটার উপর কোনো ইন্টারাকশন থাকবে না। আমি কি বুঝাইতে পারছি? ডিড আই মেক সেন্স ইন এনি ওয়ে? হয়তো হারাই ফেলছি আপনাদের। হ্যাঁ It's something very good. হ্যাঁ হ্যাঁ আম, It's not something you can না এখনো মেজারমেন্টে যাই না, মেজারমেন্টে পরের ল গুলাতে যাবো। ফার্স্ট ল এর জন্য আমার ইন্টারাকশন জিনিসটাকে মেজার করার প্রয়োজন নাই, আমি তো এটাই বোঝানোর চেষ্টা করতেছি। আমার শুধু এইটুক জানা দরকার যে ইন্টারাকশন আছে নাকি নাই। এবং আসলে এইটাও না, আমার যেটা করা দরকার আমার এমন একটা পরিস্থিতি তৈরি করা দরকার যেখানে ইন্টারাকশন নাই। ম্যাথমেটিক্যাল ডিফাইন জাস্ট এই ল দিয়ে পারবো না, জাস্ট এই ল দিয়ে পারবো না। মানে আমি পারবো, আরো সামনে আগাইতে হবে, জাস্ট এই ল দিয়ে পারবো না। না, ইউ আর গোয়িং ব্যাক ইনটু দ্যাট লুপ, ঠিক আছে? যে কারণ তোমাকে তো মানে আগে ইনার্শিয়াল ফ্রেম ডিফাইন করা লাগবে, এবং ইনার্শিয়াল ফ্রেম ডিফাইন করার জন্য এই লটা দরকার, এবং এই লটা বলার জন্য তোমার হইলো ইন্টারাকশন হইতেছে নাকি হইতেছে না এটা জানা দরকার। তো আমরা এই কারণেই ল এর মধ্যে ইন্টারাকশন শব্দটা ব্যবহার করি নাই। আমরা শব্দটা যেটা ব্যবহার করছি যে আইসোলেটেড নাকি আইসোলেটেড না, এবং আইসোলেশন তো আমরা দেখে বুঝতে পারি। আইসোলেটেড বুঝার উপায় কি? যে আমি একটা বডি দেখবো এবং দেখবো যে এটা আশেপাশে কোনো কিছু আছে নাকি। কত আশেপাশে? যত আপনার আপনার প্রিসিশন যতটুকু দরকার। ধরেন আপনি চান যে এইটার ১ লাইটের দূরবর্তী আর কোনো কিছু চাই না, তাহলে আপনি আকাশে তাকায় এমন একটা তারা খুঁজে বের করবেন যেটার ১ লাইটের আশেপাশে অন্য কোনো তারা নেই। তো আইসোলেশন জিনিসটা আমরা দেখে বুঝতে পারি যে একটা বডি আইসোলেটেড নাকি আইসোলেটেড না, ঠিক আছে? এবং এই কারণেই আমরা we have defined this law in terms of the word isolation, not in terms of the word interaction. এটা কি সেন্স মেক করছে কোনোভাবে? না, গ্র্যাভিটি নামক কোনো জিনিস আমরা জানি না, আমরা এখনো জানি না, ঠিক আছে? মানে আমরা আমরা ল ফর্মুলেট করতেছি। ইন্টারাকশন যে কোনো কিছু হইতে পারে, ধরেন ঘষাঘষি হইতে পারে, টানাটানি হইতে পারে, ধাক্কাধাক্কি হইতে পারে, গ্র্যাভিটেশন হইতে পারে, চার্জ হইতে পারে, দুনিয়ার যে কোনো কিছু ইন্টারাকশন হইতে পারে, ঠিক আছে? আমরা আমরা এইসব কিছু জানি না আপাতত। আমরা শুধু এইটাই জানি যে একটা বডিকে একটা বডির কাছাকাছি রাখলে সে এটার সাথে ইন্টারাক্ট করে ফেলতে পারে। তাইলে আমি এইটাকে অন্য সবকিছু থেকে দূরে রাখবো যাতে আমাকে এই প্রশ্নটা জিজ্ঞেস না করা লাগে। ওকে, মানে আই গেস উই অ্যান্সার দিস কোয়েশ্চেন বাই ক্রিয়েটিং এ সিনারিও যেখানে কোয়েশ্চেনটাই আস্ক করতে পারবে নাকি। বুঝি নেই, আরেকবার বলেন। Kita tipare itu istilah aktivis. মেবি নট রাইট, মেবি প্রশ্ন করার দরকার আছে। কারণ ধরেন নিউটন যখন এই ল গুলো ফর্মুলেট করতেছিল তখন যেমন সে এরকম কিছু জিনিসপত্র বলছে যে দেয়ার ইজ সামথিং কল্ড অ্যান অ্যাবসলিউট স্পেস, যে অ্যাবসলিউট স্পেসের সাপেক্ষে আমি যদি কোনো বডির পজিশন মেজার করি ওই অ্যাবসলিউট স্পেসটা হইলো ইনার্শিয়াল অবজারভার, ঠিক আছে? যে যে স্পেস ইজ সামথিং মানে ইমিউটেবল, মানে চেঞ্জ হয় না, নড়ে না চড়ে না, একটা অ্যাবসলিউট জিনিস।
আইনস্টাইন জেনারেল রিলেটিভিটি বা রিলেটিভিটি ফর্মুলেট করার সময় এই প্রশ্নগুলোই জিজ্ঞেস করছিল যে এই অ্যাবসলিউট জিনিসের যেটা নিউটন কথা বলতেছে এই জিনিস যে এক্সিস্ট করে এটা কেমনে বলবো? না মানে আপনি হয়তো বলতেছেন যে স্যার একসময় প্রশ্ন করা বন্ধ করতে হবে। বন্ধ করা যাবে না। হয়তো এইটা ঠিক যে বন্ধ করা যাবে না, কিন্তু প্রশ্নগুলার ভ্যালু আছে। প্রশ্নগুলার ভ্যালু আছে। কারণ ধরেন এই অ্যাবসলিউট স্পেসের প্রশ্নটা যদি আইনস্টাইন জিজ্ঞেস না করতো তাহলে হয়তো রিলেটিভিটি আমরা পাইতাম না। এবং রিলেটিভিটি তো নিউটনের মেকানিক্সের প্রায় কত 400 বছর পর, 400 বা 300 বছর পর হইলো প্রপোজ করা হয়েছে। তার মানে ওই 300 বছরে মানুষজন বলতো, হয়তো ভাবতো যে এটা প্রশ্ন করার কি আছে? এটা তো বুঝি। ঠিক আছে? অ্যাবসলিউট স্পেস তো বুঝি। কিন্তু অ্যাবসলিউট স্পেসও যে বুঝার আছে, এখানেও যে প্রশ্ন আছে এবং এই জিনিসটা যে আসলে ইন রিয়ালিটি কেউ মেজার করতে পারবে না যে অ্যাবসলিউট স্পেস এক্সিস্ট করে নাকি না। এই প্রশ্ন থেকেই রিলেটিভিটির জন্ম হইছে। বোথ টাইম অ্যান্ড স্পেস। Both time and space, like time was considered absolute, now it's considered relative, which is what gave birth to relativism. Space was always considered relative. Galilean transformation, which is piggybacking on Newton, is always relative. Space is always relative. না আমি হয়তো সেই স্পেসের কথা বলতেছি না। মানে তুমি হয়তো বলতেছো যে একটা বডির পজিশন হইলো এটা স্পেস কোঅর্ডিনেট। হ্যাঁ, তো স্পেস কোঅর্ডিনেটটা হলো একেকজনের একেক রকম ভাবে মেজার করবে। হ্যাঁ, আমি অ্যাবসলিউট স্পেস বলতে যেটা বুঝাচ্ছি যে স্পেস দ্যাট ডাজ নট টক অ্যাবাউট পজিশন কোঅর্ডিনেটস অফ পার্টিকলস। মানে আমি হয়তো সেন্সটা বুঝাইতে পারতেছি না নাকি জানি না। আম ধরো ইউনিভার্সে যদি কোনো কিছু না থাকতো তাহলে কি থাকতো? মানে ওই জিনিসটাকে নিউটন বলছিল অ্যাবসলিউট স্পেস। তো আমি হয়তো ওই কনসেপ্টটা নিয়ে আলোচনা করতেছি। মানে আই এম নট টকিং স্পেস ইন টার্মস অফ এ স্পেস কোঅর্ডিনেট অফ পার্টিকলস। 같이 become the 비루 of point object. তো আমি মানে আইসোলেটেড বডিতে তো স্পেসে আপাতত আমরা পয়েন্ট পার্টিকেলেই থাকতে পারি। মানে আচ্ছা, হিউজ স্পেসের সাপেক্ষে হ্যাঁ, এখন বলতে পারেন যে মানে পয়েন্ট পার্টিকেল তো এই ইউনিভার্সে এক্সিস্ট করে না। ঠিক আছে? এভরিথিং পয়েন্ট পার্টিকেল একটা অ্যাপ্রক্সিমেশন। তো আপনার প্রেসিশনের উপর ডিপেন্ড করবে যে হাউ মাচ পজিশন ইউ ওয়ান্ট। আপনি একটা পার্টিকেলকে পয়েন্ট পার্টিকেল চিন্তা করতে পারবেন নাকি চিন্তা করতে পারবেন না। তো আচ্ছা, এখন আসলে ওইটা নিয়েও আলোচনায় ঢুকা যাবে। আপাতত আমরা ধরে নিচ্ছি যে পয়েন্ট পার্টিকেল নামক জিনিস এক্সিস্ট করে টু আরবিট্রারি প্রেসিশনস। ঠিক আছে? টু আরবিট্রারি প্রেসিশনস উই ক্যান টক অ্যাবাউট পয়েন্ট পার্টিকেলস। আচ্ছা, আমরা ফার্স্ট ল থেকে আগাইতে পারতেছি না। আগাই। ওকে, তো এট দ্য এন্ড অফ ফার্স্ট ল এখন আমাদের কি আছে? আমাদের ইনার্শিয়াল ফ্রেম নামক একটা জিনিস আছে যেখানে আমরা জিনিসপত্র অবজার্ভ করতে পারি এবং ইনার্শিয়াল ফ্রেমে কোনো আইসোলেটেড বডির অ্যাক্সেলারেশন দেখা যায় না। আচ্ছা, এবং সামনের থেকে আমরা সব আলোচনা ইনার্শিয়াল ফ্রেমেই করব। ঠিক আছে? তাইলে একটা ইনার্শিয়াল ফ্রেমে একটা বডির অ্যাক্সেলারেশন কখন দেখা যাবে? যখন সেটা আরেকটা অবজেক্টের কাছাকাছি থাকবে, হুইচ ইজ নট আইসোলেটেড। মানে যেহেতু একটা ইনার্শিয়াল ফ্রেমে আইসোলেটেড বডির অ্যাক্সেলারেশন নাই, তার একটা ইনার্শিয়াল ফ্রেমে সেই বডির অ্যাক্সেলারেশন আছে যেই বডি নন আইসোলেটেড। ওকে? আচ্ছা, তারপরে আমরা পরের স্টেটমেন্টে আসি। হ্যাঁ, ওকে। ওকে, টেক্সট বুক প্রেজেন্টেশন অফ নিউটন সেকেন্ড ল। আচ্ছা, সেকেন্ড ল কি বলে?
ওকে, এটা হইলো টেক্সট বুক স্টেটমেন্ট অফ নিউটন সেকেন্ড ল। ঠিক আছে, যে একটা বডির উপর if a body is acted upon by an external force then the rate of change of momentum of that body is proportional to the applied force। ঠিক আছে, আহ, একটি একটি বস্তুর উপর একটি বস্তুর ভরবেগের পরিবর্তন হলো এই প্রযুক্ত বলের সমানুপাতিক। আচ্ছা, এখন আপনারা বলেন এই স্টেটমেন্টের সমস্যা কি কি? অনেক সমস্যা, সমস্যা দিয়ে ভর্তি। ফোর্স, আচ্ছা আগের আগের স্টেটমেন্টে তো আমাদের ফোর্স মেজার করা লাগে না, খালি এটা বলা রাখছে যে ফোর্স আছে নাকি নাই। ঠিক আছে, আপনি যখন বলবেন একটা কোয়ান্টিটি আর একটা কোয়ান্টিটি প্রপোর্শনাল, তখন তো ডেফিনেটলি দুইটা কোয়ান্টিটির ম্যাথমেটিক্যাল ভ্যালু লাগবে, রাইট? ইউ নিড ভ্যালুস টু ভেরিফাই দিস ল। তো ফোর্স কি জিনিস ডিফাইন তো করেই নাই, ফোর্স কেমনে মেজার করা হয় এইটাও এখনো পর্যন্ত ডিফাইন করি নাই, কিন্তু বলতেছি যে এটা আরো আরো ভেজাল আছে। এই যে মোমেন্টাম বা ভরবেগ, ভরবেগ কি জিনিস? আচ্ছা, স্ট্যান্ডার্ড অ্যান্সার কি? স্ট্যান্ডার্ড অ্যান্সার হইলো স্যার ভরবেগ হইলো ভর গুণ বেগ। আচ্ছা, ভর কি জিনিস? ভরের উত্তর বলে মানে টেক্সট বুক কথাবার্তা যেটা, সেটা হলো ম্যাস ইজ দ্য কোয়ান্টিটি অফ ম্যাটার ইন অ্যান অবজেক্ট। এটা হলো যে স্যার আলো কি জিনিস? আলো কি জিনিস? আলো হলো কোয়ান্টিটি অফ লাইট। ওকে, তো তো মানে আপনি খালি একটা একটা শব্দকে একটা শব্দে রিপ্লেস করতেছেন, কিন্তু কোনো কিছু ডিফাইন করতেছেন না। তো মানে এই স্টেটমেন্টে মানে সমস্যাই সমস্যা। এবং আম, যেহেতু এই স্টেটমেন্টে আমরা ম্যাথস নিয়ে কথা বলতে পারতেছি না, আচ্ছা তারপরে মানুষজন কি করে? তারপর মানুষজন যেটা করে সেটা হইলো এই স্টেটমেন্টটা ব্যবহার করেই ফোর্স ডিফাইন করার চেষ্টা করে। ঠিক আছে, যে আমরা কোনোভাবে ধরে নেয় যে আমরা কোনোভাবে ম্যাথ মেজার করতে পারছি, কেমনে মেজার করতে পারছি জানি না, কোনোভাবে ম্যাথ মেজার করতে পারছি, কোনোভাবে ম্যাথ মেজার করার পরে তারপরে এখন ম্যাথ পারলে তো মোমেন্টাম পারবোই, ম্যাথকে ভেলোসিটিতে গুণ দিলে মোমেন্টাম পাওয়া যায়, তারপরে ওইটা ফার্স্ট ডেরিভেটিভ নিব, টাইমের সাপেক্ষে ডেরিভেটিভ নিব, টাইমের সাপেক্ষে চেঞ্জ নিব, চেঞ্জ নিলে যে কোয়ান্টিটি পাওয়া যায় ওই কোয়ান্টিটিটাকে তারপর ফোর্স বলে। তো ওই কোয়ান্টিটি যদি ফোর্স হয় তাইলে আমি এই লটা ভেরিফাই করবো কেমনে? আমি কি বুঝাইতে পারতেছি? মানে এই লটা তো এইটা, আচ্ছা এইটা কি বুঝতেছেন যে এই লটা আমাকে ভেরিফাই করতে হইলে আমার ফোর্সের একটা ডেফিনিশন লাগবে আর মোমেন্টামের একটা ডেফিনিশন লাগবে। তারপরে আমি এই লটা সত্যি নাকি সত্যি না এটা চেক করার জন্য আমি ল্যাবরেটরিতে যাব, একটা পার্টিকেলের দিকে তাকাবো, আচ্ছা পার্টিকেলে তারপরে মোমেন্টামের চেঞ্জ মেজার করবো, ধরেন আমি কম্পিউটারে হোক বা কোনো সেন্সর ইউজ করে হোক, এটা মোমেন্টামের চেঞ্জ মেজার করছি আর এটা ফোর্স মেজার করছি, এটার উপর কি ফোর্স অ্যাপ্লাই করা হচ্ছে সেটা মেজার করছি। তারপরে ওই দুইটার মধ্যে আমি ধরেন দুইটা রেশিও নিব, ওই রেশিওটা যদি সবসময় কনস্ট্যান্ট থাকে তাহলে আমি বলতে পারবো যে এই লটা ট্রু। ঠিক আছে, এখন আমি আমি যদি মোমেন্টামের চেঞ্জকেই ফোর্স বলি তাহলে এই লয়ের অর্থ কি? এই লয়ের তো কোনো কোনো লজিক্যাল অর্থ নেই। এটা কি বুঝতে পারতেছেন যে এইটার এইটার এই স্টেটমেন্টের মধ্যে মানে বিশাল লজিক্যাল ফ্ল আছে। ওকে, আচ্ছা, এবং যেহেতু আমরা ফোর্স নিয়ে কথা বলতে পারতেছি না, তাহলে থার্ড ল নিয়ে তো কথা বলা আসলে সম্ভবই না এটার পরে। মানে থার্ড ল যেটা বলে যে দুইটা বডি যদি ইন্টারেক্ট করে এইটা এটার উপর যে ফোর্স অ্যাপ্লাই করবো ওইটা ওইটার উপর একই পরিমাণ ফোর্স অ্যাপ্লাই করবো। তো যেহেতু ফোর্স এখনো আমি লজিক্যালি ডিফাইন করতে পারি না এখনো ফোর্স, তাইলে আমি থার্ড ল নিয়েও কথা বলতে পারবো না। আচ্ছা, ওকে, আচ্ছা থার্ড ল তো লিখে ফেলি। এভরি এভরি অ্যাকশন হ্যাজ এন ইকুয়াল এন্ড অপোজিট রিঅ্যাকশন। ওকে, তো এখন উপায় কি, যে হোয়াট ইজ দ্য ওয়ে আউট? এখন এখন ধরেন আমরা তো এটা জানি যে নিউটন হলো সত্য। ঠিক আছে, আমরা অনেক ক্রিটিসিজম করতেছি, আমরা লজিকটা নিয়ে ক্রিটিসিজম করতেছি, কিন্তু মানে নিউটনস ল তো ইট ওয়ার্কস, তার আমাদের নিউটন লতে পৌঁছাইতে হবে, মানে হোয়াট ইজ দ্য লজিক্যালি কনসিস্টেন্ট ওয়ে টু অ্যারাইভ অ্যাট নিউটনস লস। আচ্ছা, আমাদের যে কাজটা করতে হবে এই দুইটা স্টেটমেন্টই ফালাই দিতে হবে। এই দুইটা স্টেটমেন্টকে আমরা আমাদের লটা অন্যভাবে ফর্মুলেট করতে হবে, যেই ফর্মুলেশনের এন্ড রেজাল্ট হিসেবে এই দুইটা স্টেটমেন্ট আসবে। ওকে, আচ্ছা সেই অল্টারনেট ফর্মুলেশনটা কি? অল্টারনেট ফর্মুলেশনটা হইল, ওকে আসি, আমাদের এই দুইটা লকে অন্য দুইটা ল দিয়ে রিপ্লেস করা লাগবে।
আচ্ছা, তো আমরা ফার্স্ট লয়ের স্টেটমেন্টে কি কি পাইছিলাম যে আইসোলেটেড বডির অ্যাক্সেলারেশন হয় না। তার মানে যখনই আমি কোনো বডির অ্যাক্সেলারেশন দেখবো, আমি বলতে আমি এখন একজন ইনার্শিয়াল অবজারভার, যখনই আমি একটা বডির অ্যাক্সেলারেশন দেখবো আই ক্যান বি ড্যাম শিওর যে এটা আরেকটা বডির সাথে ইন্টারেক্ট করতেছে, কারণ ইন্টারেকশন ছাড়া অ্যাক্সেলারেশন সম্ভব না। ওকে, তার মানে আমি কখনো একটা সিঙ্গেল বডির অ্যাক্সেলারেশন দেখবো না। অ্যাক্সেলারেশন দেখলে অবশ্যই সাইমultaneously দুইটা বডি থাকবে, ঠিক আছে? মানে এই বডির অ্যাক্সেলারেশন হইতেছে, তার মানে এটার আশেপাশে অন্য কোনো বডি আছে, ঠিক আছে? আচ্ছা, হ্যাঁ, হয়তো তুমি ফিল্ডের কথা বলতেছো। হ্যাঁ, হ্যাঁ, কিছু একটা আছে, কিছু একটা আছে, কিছু একটা আছে। আচ্ছা, আপাতত আপাতত ধরো আহ ফিল্ডের আলোচনা একটু পরে যাইতে হবে। আপাতত আমরা বডি নিয়ে কাজ করি, ঠিক আছে? ওকে, তো আর তারা তুমি যেতে যে পড়ানো হচ্ছে তার মানে একটু ইন্ডাস্ট্রিয়াল নিতে হবে না, আপনি আপনি নিজেই আচ্ছা, আমি এটা অ্যাজুম করে নিছি যে আম মানে ইন দ্য নিউটনিয়ান ইউনিভার্স ইউ ক্যান অবজার্ভ অ্যান অবজেক্ট উইদাউট ইন্টারেক্টিং উইথ ইট। এটা একটা অ্যাজাম্পশন, আমার ইনহেরেন্ট অ্যাজাম্পশন, ঠিক আছে? যদিও এটা নিয়ে ফিলোসফিক্যাল ডিবেট হইতে পারে এরকম অ্যাজাম্পশন করা ভ্যালিড নাকি না, কিন্তু অ্যাটলিস্ট ইন দ্য ইন নিউটনস ইউনিভার্স আমি অ্যাজুম করে নিচ্ছি যে এরকম এইভাবে অবজার্ভ করা সম্ভব। আচ্ছা, তো সাপোজ ধরেন দুইটা বডি আছে, টু বডিজ এ কমা বি, আমরা এটা ইন্টারঅ্যাক্টিং বলতে পারি বা নন আইসোলেটেড বলতে পারি বা ইন ইচ আদার্স ভিসিনিটি এটাও বলতে পারি, মানে একটা বডি একটা বডিকে ইনফ্লুয়েন্স করতেছে বা দুইটা বডি কাছাকাছি আছে এরকম। তো আচ্ছা, দুইটা বডি আছে এবং আচ্ছা আমি কি দেখতেছি যে আমি দেখতেছি আমি এই বডির অ্যাক্সেলারেশন মেজার করতেছি এবং এই বডির অ্যাক্সেলারেশন মেজার করতেছি। সেকেন্ড লয়ের আচ্ছা মডিফাইড সেকেন্ড লয়ের হবে স্টেটমেন্ট হবে acceleration of body A is equals to minus KAB times acceleration of body B. This is a constant independent of A, AB. আচ্ছা, ম্যাথমেটিক্যাল ভাষায় লিখলাম। এবার কি লিখছে এটা বলি। সেটা হলো প্রথমত, আচ্ছা আমি একটা বডি দেখতেছি যে বডির অ্যাক্সেলারেশন হইতেছে, ডেফিনেটলি এটার কাছাকাছি আরেকটা বডি আছে। আমি এখন দুইটা বডির অ্যাক্সেলারেশন মেজার করব, দুইটা বডির অ্যাক্সেলারেশন মেজার করে এই দুইটা অ্যাক্সেলারেশনের রেশিও নিব। নিউটন সেকেন্ড ল যেটা বলে এই রেশিওটা সবসময় কনস্ট্যান্ট থাকবে, অলওয়েজ, নো ম্যাটার হোয়াট দ্য অ্যাক্সেলারেশন অফ দিস টু বডিজ আর। এই ফর্মুলেশনের সুবিধা হইল এখানে আমরা এমন কোনো কোয়ান্টিটি ইউজ করতেছি না যেটা এখনো ডিফাইন করি নাই, ঠিক আছে? কে বি যেই টার্মটা হয়তো আমি এমনি লিখলে বেটার হইতো, মডিফাইড আচ্ছা এইটা আসলে এইখানে দ্য অ্যাস্টিউট অবজারভার ক্যান অ্যাকচুয়ালি সি যে এই লয়ের মধ্যে ফার্স্ট ল সেকেন্ড ল থার্ড ল দুইটার ইনফরমেশন এনকোডেড আছে, মানে আপনি ইন্ডিপেন্ডেন্টলি আসলে সেকেন্ড ল ফর্মুলেট করতে পারবেন না ইফ ইউ ওয়ান্ট টু ডু ইট লজিক্যালি করতে গেলে সেকেন্ড লকে থার্ড ল থেকে আলাদা করে ফর্মুলেট করা সম্ভব না, ঠিক আছে? আচ্ছা, এই লটা কি বলে? এই লটা বলে হইলো আপাতত আমরা ধরে নিচ্ছি আমার ইউনিভার্সে খালি দুইটা অবজেক্ট আছে, আর কোনো কিছু নেই। ফর সিম্পলিসিটি আপনারা এমনি ভিজুয়ালাইজ করতে পারেন, দুইটা অবজেক্ট আছে এই ইউনিভার্সে, আর কোনো কিছু নেই। আপনি অবজেক্ট এর অ্যাক্সেলারেশন মেজার করতেছেন, অবজেক্ট বি এর অ্যাক্সেলারেশন মেজার করতেছেন ল্যাবরেটরিতে মেজার করে এই দুইটা রেশিও নিছেন। এই লটা বলে এই রেশিওটা সব সময় কনস্ট্যান্ট থাকবে, অলওয়েজ।
ইফ ইউ আর এন ইনার্শিয়াল অবজার্ভার। তো মানে ইউ ক্যান সি সাম ইমিডিয়েট আপনার কিছু অ্যাডভান্টেজ দেখতে পারতেছেন। প্রথমত এখানে এমন কোনো কোয়ান্টিটি ইউজ করি নাই যেটা আগে ডিফাইন করে আসেনি। এই লটা ফর্মুলেট করার জন্য খালি অ্যাক্সেলারেশন মেজার করতে পারতে হবে, যেটা আমরা অ্যাজিউম করে আসছি যে আমরা মেজার করতে পারি। অ্যাক্সেলারেশন মেজার করবো, অ্যাক্সেলারেশনের রেশিও নিব, রেশিও নেওয়ার পরে, এবং এটা ভেরিফাইবল একটা ল। মানে আপনি ল্যাবরেটরিতে যাবেন, ল্যাবরেটরিতে যে দুইটা বডি ধাক্কাধাক্কি করবেন, ধাক্কা দিবেন, দুইটা এটা অ্যাক্সেলারেশন মেজার করবেন, এটা অ্যাক্সেলারেশন মেজার করবেন, তারপর দুইটার রেশিও নেবেন। এই রেশিওটা যদি সবসময় কনস্ট্যান্ট থাকে শেষ, আপনার ল ভেরিফাইড। ঠিক আছে, মানে এই কনস্ট্যান্টটা বডি এ আর বডি বির পজিশনের উপর ডিপেন্ড করে না, ভেলোসিটির উপর ডিপেন্ড করে না, অ্যাক্সেলারেশনের উপর ডিপেন্ড করে না, টাইমের উপর ডিপেন্ড করে না, কোনো কিছুর উপর ডিপেন্ড করে না, খালি এই দুইটা বডির উপর ডিপেন্ড করে। মানে অ্যাজ লং এজ দিস টু বডিজ ডোন্ট চেঞ্জ মানে আপনি একটা বডিকে কাইটে দুই ভাগ করে ফেলছেন, এটা করা যাবে না। এইসব করা বাদে, মানে দুইটা বডিকে চেঞ্জ করা ছাড়া আর দুনিয়ার যা মন চায় তাই করতে পারেন। তাই করলে এই কনস্ট্যান্টটা সবসময় ফিক্স থাকবে, কনস্ট্যান্ট থাকবে। ওকে, এবং এটা একটা ল, মানে এটা আপনি চাইল্ড ল্যাবরেটরিতে ভেরিফাই করতে পারেন। আচ্ছা, তো অনেকে হয়তো মানে যারা খেয়াল করতেছেন তারা হয়তো বুঝতেছেন যে স্যার ফিক্স তো থাকবে, কারণ এই যে কনস্ট্যান্টটা লিখছেন এটা তো আসলে দুইটা বডির ম্যাথের রেশিও। কিন্তু এই স্টেটমেন্টটা লেখার জন্য আমাদের ম্যাথ নামক কোনো জিনিস ডিফাইন করা লাগে নাই। মানে আমরা বুঝতে পারতেছি যে কোন দিকে যাইতেছি, আমরা ম্যাথের দিকেই যাইতেছি, কিন্তু এই স্টেটমেন্টটা লেখার জন্য আমার ম্যাথ ডিফাইন করা লাগে নাই, ফোর্সও ডিফাইন করা লাগে নাই, কিছুই করা লাগে নাই। আমার এই স্টেটমেন্ট লেখার জন্য খালি অ্যাক্সেলারেশন মেজার করতে পারতে হবে। আচ্ছা, এটা তো ম্যাথমেটিক্সের ইস্যু, ফিজিক্সের ইস্যু না। আপাতত আমরা ম্যাথমেটিক্যাল মেশিনারি অ্যাজিউম করে নিছি যে আমরা যোগ বিয়োগ গুণ ভাগ ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশন এই জিনিসগুলো করতে পারি। মানে ওইটা আমরা অ্যাজিউম করে নিছি যে ম্যাথমেটিশিয়ানরা ওইটা ফিগার আউট করে ফেলছে, ওরা লজিক্যালি ওরা ফিগার আউট করে ফেলছে, আমরা ওই টুলগুলো ইউজ করবো। মানে ওইটা আমাদের গ্রাউন্ড রুলের মধ্যে আছে। এখন বলেন যে প্রশ্নে স্যার ভাগ করা বলতে কি বোঝায়, তারপর ডেরিভেটিভ করা বলতে কি বোঝায়। এখন মানে আমি এটা বলতেছি না যে এগুলা ননসেন্সিক্যাল কোয়েশ্চেন, ডেফিনেটলি কোয়েশ্চেনগুলো ভ্যালু আছে, কিন্তু এই কোয়েশ্চেনগুলো ম্যাথমেটিক্যাল কোয়েশ্চেন, ফিজিক্যাল কোয়েশ্চেন না। বুঝাইতে পারছি? এখানে কে আর বি বাদে এতে সি নাম করতে থাকতে পারবে, মানে আমরা আপাতত ধরে নিচ্ছি এ এন্ড বি আর আইসোলেটেড ফ্রম দ্য এন্টায়ার ইউনিভার্স। হ্যাঁ হ্যাঁ, আসবো আমরা, থার্ড বডি আসবো, ওটা লাগবে, ওটা একটা ল লাগবে। মানে ইউ আর রাইট, আমি ওইদিকেই যাইতেছি। আচ্ছা ঠিক আছে, তো এটা একটা ল। এখন আচ্ছা 3 স্টার। এখন ধরলাম সাপোজ উই হ্যাভ, আচ্ছা এখানে আমার একটা জিনিস লেখা উচিত, দিস ইজ আ পজিটিভ কনস্ট্যান্ট, কারণ মাইনাসটা যেহেতু বাইরে রাখছি। মানে এটা হয়তো বুঝতে পারতেছেন যে ওই স্টেটমেন্টের মধ্যে কাইন্ড অফ ওই যে ইকুয়াল এন্ড অপোজিট রিয়াকশন, ওই ইনফরমেশনটা এনকোডেড আছে, যে এটা বেসিক্যালি এটাই বলতেছে যে দুইটা বডি যদি অ্যাক্সেলারেট করে অবশ্যই অপোজিট ডাইরেকশন অ্যাক্সেলারেট করতে হবে। ঠিক আছে, এবং এটা আপনার চাইলে ভেরিফাই করতে পারবেন। মানে ল্যাবরেটরিতে যাবেন, ল্যাবরেটরিতে যে কখনো দেখবেন না যে মানে ধাক্কা লেগে দুইটা একই দিকে যাইতেছে। ওকে, মানে অ্যাক্সেলারেশনটা একই দিকে যাইতেছে সেটা দেখবেন না, ভেলোসিটি তো সেম ডাইরেকশন হইতেই পারে। আচ্ছা, আচ্ছা এখন আমরা ধরলাম আমাদের কাছে নেক্সট স্টেটমেন্ট, সেটা হলো 3টা বডি আছে। আপনার কি টায়ার্ড হয়ে গেছেন? ব্রেক দিব? আচ্ছা, আজানের সময় হয়েছে না? আচ্ছা এটা শেষ করি, দরকার আজানের ব্রেক দিলে এটা শেষ করে দিই। এখন আমরা ধরলাম আমাদের কাছে 3টা বডি আছে এ বি সি। তো আমরা এ আর বি নিয়ে সি কে ধরেন অনেক দূরে রাখছি, মানে উই আইসোলেট এ এন্ড বি ফ্রম সি। এ আর বি নিজের সাথে ইন্টারঅ্যাক্ট করতে পারবে, সি এর সাথে ইন্টারঅ্যাক্ট করতে পারবে না। কারণ ইন্টারঅ্যাক্ট করতেছে না, যেটা আমরা আমাদের যে ইনহেরেন্ট অ্যাজাম্পশন, যেটা আমরা ধরে নিছি যে যদি অনেক দূরে থাকে তাহলে ইন্টারঅ্যাক্ট করতে পারবে না। আচ্ছা, তো এ আর বি ইন্টারঅ্যাক্ট করলে এই এ আর বি এর জন্য আমরা এই কে এ বি কনস্ট্যান্টটা বাইর করতে পারবো এ আর বি এর ইন্টারঅ্যাকশন থেকে। এই যে এদের মধ্যে বাড়ি লাগাবো, বাড়ি লাগায় অ্যাক্সেলারেশন মেজার করবো, মেজার করে রেশিও নিব, কে এ বি বাইরে হয়ে যাবে। সিমিলারলি বি আর সি থেকে কে বি সি বাইর করতে পারবো, আর সি আর এ থেকে কে সি এ বাইর করতে পারবো। আচ্ছা, তো
থার্ড লটা বলে কে এ বি টাইমস কে বি সি টাইমস কে সি এ ইকুয়ালস টু 1 ফর এনি 3 বডিজ ইন দিস ইউনিভার্স। যে কোনো 3টা বডির জন্য আপনি পেয়ার ওয়াইজ কনস্ট্যান্ট গুলো ক্যালকুলেট করে যদি গুণ দেন 1 পাওয়া যাবে। হ্যাঁ, ওয়াই এটা একটা ল, এটা আপনি ভেরিফাই করতে পারবেন। এটা কেন সত্যি এখন এইটা তো মানে এই প্রশ্নটা আগে কেন জিজ্ঞেস করা মানে ধরেন এই প্রশ্নটা আমি উপরে জিজ্ঞেস করতে পারতাম না যে স্যার এই যে অ্যাক্সেলারেশনের রেশিও কনস্ট্যান্ট ওয়াই, এটা একটা ল, ঠিক আছে, নেচারে এটা হয়, মানুষজন অবজার্ভ করছে। হ্যাঁ, এবং তবে ল ল হইলো অ্যাক্সিওম না, ল আপনি ভেরিফাই করতে পারবেন। আপনি ল্যাবরেটরিতে যান, 3টা বডি নেন, 3টা বডি নিয়ে 3টা কনস্ট্যান্ট মেজার করেন, মেজার করে 3টার গুণ দেন, গুণ দিলে 1 পাবেন সবসময়। না, এটা কোনো জায়গা থেকে ডিরাইভ করিনি, এই ইকুয়েশনটা কোনো জায়গা থেকে ডিরাইভ করিনি। হ্যাঁ, এটা ম্যাথমেটিক্যাল সিগনিফিকেন্স আছে। এই দুইটা ইকুয়েশন ব্যবহার করে আমরা ম্যাস আর ফোর্স এই দুইটা জিনিস ডিফাইন করতে পারবো। না, এই ইকুয়েশনটা এটা থেকে ডিরাইভ করা যায় নাকি? না না, এখানে এখানে একটা ক্যাচ আছে। ক্যাচটা হইল আচ্ছা ঠিক আছে, ইন্টারেস্টিং ইন্টারেস্টিং। হ্যাঁ, দিস দিস কোয়েশ্চেন দিস কোয়েশ্চেন দিস কোয়েশ্চেন ইজ ইম্পর্টেন্ট। আচ্ছা, ধরলাম ওকে, ঠিক আছে, ভেরি ভেরি গুড কোয়েশ্চেন, ভেরি 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 গুড কোয়েশ্চেন। ঠিক আছে, ধরলাম আমার বডি এ আছে আর বডি বি আছে, আমি এদের মধ্যে ধাক্কাধাক্কি করাইতেছি। তো আমি দেখলাম যে যখন বডি এ এর অ্যাক্সেলারেশন 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার, তখন বডি বি এর অ্যাক্সেলারেশন 3 মিটার পার সেকেন্ড স্কোয়ার। ঠিক আছে, আচ্ছা, তাইলে কে এ বি কত? টু বাই থ্রি। মানে আচ্ছা, আমি অ্যাবসলিউট অ্যাবসলিউট ভ্যালু দিয়ে লিখি। মানে মানে এখানে তো আমরা আসলে আপাতত ডাইরেকশনের ইনফরমেশনটা ফালাই দিতেছি। আপাতত আমরা ভ্যালুটা নিয়ে কাজ করি। আমাদের যেহেতু থার্ড লতে আসলে আমাদের জাস্ট ভ্যালুটা লাগবে। ওকে, 2/3। এইবার বডি বি আর বডি সি আনলেন, ঠিক আছে, তারপরে এই দুইটার মধ্যে আবার ইন্টারেকশন করালেন, দেখলেন যখন বডি বি এর অ্যাক্সেলারেশন 3 মিটার পার সেকেন্ড স্কোয়ার, তখন বডি সি এর অ্যাক্সেলারেশন 4 মিটার পার সেকেন্ড স্কোয়ার। বুঝতে পারতেছি? আচ্ছা আচ্ছা, আমি ছবি আঁকি, ছবি আঁকলে বেটার হবে। ধরেন এটা বডি এ, এইটা বডি বি। তো দেখলাম যে বডি এর যখন 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার ছিল অ্যাক্সেলারেশন, তখন বডি বি এর অ্যাক্সেলারেশন 3 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এখন এখানে একটা জিনিস খেয়াল করেন যে আম এই এই কনস্ট্যান্টটা ভেরিফিকেশনের জন্য জাস্ট আপনার এই দুটো ভ্যালু জন্য ভেরিফাই করলে কিন্তু হবে না। আপনাকে এটাকে যতভাবে ইন্টারেক্ট করাতে পারেন ততভাবে ইন্টারেক্ট করতে হবে। মানে আপনার এই সেকেন্ড স্টেটমেন্টটা যেটা বলে, সেটা বলে যে রেশিওটা সবসময় ফিক্স থাকবে। মানে বডি এর অ্যাক্সেলারেশন যদি 4 হয়ে যায় তাহলে বডি বি একটা 6 হয়ে যাবে। এই রেশিওটা ফিক্স থাকবে। আচ্ছা, তারপরে বি কে সি এর কাছে আনলেন, তারপরে এই দুইটার মধ্যে ইন্টারেকশন করাইলেন। এই দুইটাকে ইন্টারেকশন করানোর পরে ধরলাম বি এর অ্যাক্সেলারেশন পাইলেন 3 মিটার পার সেকেন্ড স্কোয়ার, আর সি এর অ্যাক্সেলারেশন পাইলেন 4 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাইলে কে বিসি কি হবে? 3/4। ওকে, আচ্ছা, এখন সি আর এ কে কাছাকাছি আনলেন এবং আপনি অবজার্ভ করলেন যে সি এর অ্যাক্সেলারেশন 4 মিটার পার সেকেন্ড স্কোয়ার। আপনি কি বলতে পারবেন এর অ্যাক্সেলারেশন কত?
না, যদি স্টেটমেন্ট 3টা না থাকতো আপনার কাছে, তাহলে কি বলতে পারবেন বডি এর অ্যাক্সেলারেশন কত? সিএস যে ইমপ্রেশন তার এটা আপনি পুরোটাকে টেস করা যায় হবে যে ইন্টারাকশন ব্যাপারটা কাজ। হ্যাঁ, বলতে পারেন যে এই দিস ইজ এ ভার্সন অফ ট্রানজিটিভিটি। আচ্ছা, আমরা আস্তে ধীরে শুরু করি, যদিও মানুষজন তো বাইরে যে 51 5 মিনিট বলছিলাম, 7 মিনিট হয়ে গেছে। আচ্ছা, তাহলে আমরা কত দূর আসলাম? অনেক দূর চলে আসছি। আসলে আমাদের ম্যাক্সিমাম অ্যামাউন্ট অফ কন্টেন্ট আর কি, ফিজিক্যাল কন্টেন্ট ইজ ডান। এখন যে জিনিসগুলো আছে ওই জিনিসগুলোকে হলো আমরা একটু মাসাজিং করে একটু একটু কুস্তাকুস্তি করে এখান থেকে এমন জিনিসপত্র বের করব যে জিনিসপত্রগুলা আমরা চিনি। ধরেন আমরা যখন মেকানিক্স করছি তখন তো এই কে বি নামক কোনো জিনিস পড়ি নাই, রাইট? আমরা পড়ছি ম্যাস পড়ছি, ফোর্স পড়ছি, মোমেন্টাম পড়ছি। তো ওই জিনিসগুলো এখান থেকে আর কি এবার বের করে আনবো। ঠিক আছে? আচ্ছা, ওকে, রেকর্ড হচ্ছে? ওকে, ঠিক আছে। ম্যাস, হ্যাঁ, ও হ্যাঁ, ফোর্থ স্টেটমেন্ট আপাতত লাগবে না, মানে ম্যাস আর ফোর্স ডিফাইন করার জন্য লাগবে না, পরে লাগবে। ওকে, এবার আমরা হইলো ম্যাস ডিফাইন করতে পারবো। আচ্ছা, হোয়াট ইজ ম্যাস? ম্যাস হলো, আচ্ছা, ম্যাস ডিফাইন করার জন্য আমাদের যেটা লাগবে সেইটা হলো যে একটা বডি লাগবে, যেটাকে আমরা বলবো স্ট্যান্ডার্ড বডি। আজকে থেকে যেটাকে স্ট্যান্ডার্ড বডি বলবো, এবং আমরা আজকে থেকে ধরে নেব ওই স্ট্যান্ডার্ড বডির ম্যাস বা, ঠিক আছে, এরকম একটা বডি লাগবে। ঠিক আছে, তো ম্যাস আপনার ইউর ফেভারিট ইউনিট, ঠিক আছে, আপনি যে ইউনিট ধরে নেন, মানে এক একজন এক ইউনিট ধরতে পারে। ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডস অফ ইউনিটস অনুযায়ী কিলোগ্রাম ধরতে হবে, বাট অন্যান্য ইউনিটও হইতে পারে। মানে এই এই পুরা এই পৃথিবী যে ইউনিট মেনে নিতে চায় সেই ইউনিট, ঠিক আছে, ওয়ান ইউনিট অফ ইউর ফেভারিট ইউনিট। আচ্ছা, তো ম্যাস মেজার করার আমি একটা অপারেশনাল ডেফিনিশন দিব। অপারেশনাল ডেফিনিশন কি? ওই যে ওরকম ডেফিনিশন না যে ম্যাস ইজ দ্য কোয়ান্টিটি অফ ম্যাটার, ঠিক আছে, এরকম ডেফিনিশন না। মানে আমি একটা প্রসিজিওর বলবো, যে প্রসিজিওরের মাধ্যমে একটা বডির ম্যাস আপনি বাইর করতে পারবেন। আচ্ছা, প্রসিজিওরটা কি? প্রসিজিওরটা শুরু করার আগে যেটা বললাম, আমার একটা এরকম স্ট্যান্ডার্ড বডি লাগবে, যেটাকে আজকে থেকে আমি ধরে নিব এই বডির ম্যাস হলো 1। এখন আপনি অন্য একটা বডির ম্যাস ক্যালকুলেট করতে চান, যেটা করবেন সেটা হলো এই ম্যাসের সাথে স্ট্যান্ডার্ড বডির ধাক্কাধাক্কি করবেন, ঠিক আছে, একটা একটার দিকে ছুঁড়ে মারবেন, এদের মধ্যে ইন্টারাকশন হবে, অ্যাক্সেলারেশন হবে, এটসেট্রা এটসেট্রা। তারপর আম, তারপর এই ইন্টারাকশন থেকে আপনি হলো এই স্ট্যান্ডার্ড বডি আর এই যে নতুন বডি যেটা ম্যাস আপনি মেজার করতে চান ওটার কেটা বাইর করতে পারবেন। কে, ধরলাম আপনি একটা বডি, একটা স্ট্যান্ডার্ড বডি আছে এস, একটা স্ট্যান্ডার্ড বডি আছে এস, আর আপনি অন্য একটা বডি এর ম্যাস মেজার করতে চান। তো এই দুইজনের মধ্যে ইন্টারাকশন করায় আপনি হলো এই দুইজনের মধ্যে যে ওই যে আমাদের যে প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট যেটা, সেটা বাইর করতে পারবেন, কে এর ভ্যালুটা বাইর করতে পারবেন। তো আমি ডিফাইন করলাম আজকে থেকে দ্য ম্যাস অফ দ্য বডি এ ইজ ডিফাইন্ড অ্যাজ কে এস এ। On the front break of the at the top. ও আচ্ছা, আমি এই ইউনিভার্সের যে কোনো একটা অবজেক্টের ম্যাস আরবিট্রারিলি সেট করতে পারবো, মানে এটা আমরা ধরে নিই না, এটা আমরা চাইলে দিতে পারবো। মানে আমার ম্যাথমেটিক্যাল স্ট্রাকচারের মধ্যে এই ফ্লেক্সিবিলিটি, এই ফ্রিডমটা আছে, একটা বডির ম্যাস সিলেকশনের ফ্রিডমটা আছে। আচ্ছা, কেন আছে? কারণ আমাদের এই কে
যেই মানে আমাদের ওই যে দুইটা স্টেটমেন্ট 2 আর স্টেটমেন্ট 3, এই দুইটা স্টেটমেন্ট একটা বডির কে এর ভ্যালু ফিক্স করে আপ টু এ প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট, যে প্রপোর্শনালিটি কনস্ট্যান্টটা যে কোনো কিছু হইতে পারে, ইন্ডিপেন্ডেন্টলি সেট করা যায়। ঠিক আছে, তো এইটাই। আচ্ছা মানে এখন টু বি ভেরি ভেরি ব্রুটালি অনেস্ট, আমার তো এই কথাটা বলারও দরকার নেই, কারণ এই ডেফিনিশন অনুযায়ী মানে কে এস এস ইকুয়ালস টু 1ই হবে। কেন? কে এ বি ডেফিনিশন কি ছিল? অ্যাক্সেলারেশন অফ এ ডিভাইডেড বাই অ্যাক্সেলারেশন বি। তো কে এস এস হইলে অ্যাক্সেলারেশন অফ এস ডিভাইডেড বাই অ্যাক্সেলারেশন এস। এখানে একটা ক্যাচাল আছে। ক্যাচাল, এখন এই ক্যাচালটা হইলো যে আমি এটা কেন করি নাই, কারণ তখন আমাকে দুইটা স্ট্যান্ডার্ড বডি এজুম করতে হবে এবং এটা এজুম করে নিতে হবে যে দিস টু বডিজ আর আইডেন্টিক্যাল ইন ইচ এন্ড এভরি অ্যাসপেক্ট। যেটা যেটা প্রমাণ করা কষ্ট হয়ে যেতে পারে, মানে ফিলোসফিক্যালি প্রমাণ করা কষ্ট হয়ে যেতে পারে, এ কারণে আমি ওই ডাইরেকশনে যাইনি। ঠিক আছে, মানে কেএসএস নামক একটা টার্ম লিখতে হলে আমার দুইটা স্ট্যান্ডার্ড বডি লাগবে, যে দুইটা আইডেন্টিক্যাল ইন অল রেসপেক্টস। ওকে, আচ্ছা, তো আজকে থেকে আমার ম্যাথের ডেফিনিশন হলো এইটা কেএসএ। তো আপনি এখানে একটা ইন্টারেস্টিং জিনিস খেয়াল করেন যে এই ডেফিনিশন অনুযায়ী আপনাকে ম্যাথ ডিফাইন করতে হইলে অবশ্যই এবং অবশ্যই আরেকটা বডি লাগবে। এমন একটা ইউনিভার্স, যে ইউনিভার্সে খালি একটা পার্টিকেল আছে আর অন্য কোনো কিছু নেই, ওই পার্টিকেলের কোনো ম্যাথ আপনি অ্যাসাইন করতে পারবেন না। হ্যাঁ, ম্যাথ, এই ম্যাথটাকে ইনার্শিয়াল ম্যাথ বলা হয়। এই ম্যাথ ইজ ফান্ডামেন্টালি লিঙ্কড টু ইন্টারাকশন। ঠিক আছে, ধরেন অথবা এরকম একটা সিনারিও, মানে খুবই হাইপোথেটিক্যাল একটা সিনারিও, আপনার ইউনিভার্সে দুইটা বডি আছে, ধরেন আপনার স্ট্যান্ডার্ড বডি আছে এবং আরেকটা বডি আছে, অন্য একটা কোনো একটা বডি আছে, কিন্তু আপনার এই দুইটা বডি ইন্টারাক্ট করার কোনো মেকানিজম আপনার কাছে নাই, তাইলে আপনি ওটা কোনো ম্যাথ অ্যাসাইন করতে পারবেন না। মানে নিউটনের যে ডেসক্রিপশন, যে কোয়ান্টিটি অফ ম্যাটার বললে তো এই কোয়ান্টিটি অফ ম্যাটার তো অন্য কোনো বডির সাথে অ্যাসোসিয়েটেড না, রাইট? এটা তো ওই বডির ইন্ট্রিনসিক প্রপার্টি, ওইটা বডির নিজের প্রপার্টি। মানে নিউটনের ডেফিনিশন অনুযায়ী কাইন্ড অফ ইনার্শিয়াল ম্যাথের ভ্যালু দিতে আপনার অন্য কোনো কিছুর দরকার নাই, ফিলোসফিক্যালি দরকার নেই। ঠিক আছে, ওইটার ম্যাথ হইলে ওইটার নিজের প্রপার্টি, কিন্তু এই ডেফিনিশন অনুযায়ী সেটা না। ঠিক আছে, এবং অ্যাজ আই হ্যাভ আর্গুড বিফোর যে নিউটনের ডেফিনিশনটা ফাও। ওকে, তো ফাও মানে ওইটা ফিজিক্যাল কন্টেন্ট, যে আপনার কোয়ান্টিটি অফ ম্যাটার, এটা আমাদের কিছু ইনটিউশন দেয়, কিছু ফিলিং দেয়। তোর প্রশ্ন আছে? কিন্তু মতে বই আর কি দেখতে আমার কোনো মানে একটা স্ট্যান্ডার্ড থেকে ডিফাইন করলাম। না, আই ডিফার। আপনি একটা বডিকে আরেকটা বডির সাথে ইন্টারেক্ট না করায় ওইটার ম্যাথমেটিক্যালি ওইটার ম্যাথ বলতে কোনো জিনিস আপনি ডিফাইন করতে পারবেন না, ইন্টারাকশন ছাড়া ডিফাইন করতে পারবেন না। মানে দ্যাট কোয়ান্টিটি ইজ ফান্ডামেন্টালি লিঙ্কড টু দ্য ইন্টারাকশন, নট দ্য বডি ইটসেলফ। যেমন আমি এই যে ডেফিনিশনটা দিচ্ছি, এই ডেফিনিশনে ম্যাথ হলো কে এস এ, এই কনস্ট্যান্টটার উপর ডিপেন্ড করে, এবং এই কনস্ট্যান্টটা শুধু এর উপর ডিপেন্ড করে না, এস এর উপরেও ডিপেন্ড করে। এখন এটা বলতে পারেন যে স্যার যেহেতু স্ট্যান্ডার্ড বডিটা ফিক্সড, তাহলে ওটাকে আমরা নেগলেক্ট করতে পারি, কম্পেয়ার টু স্ট্যান্ডার্ড বডি আমি এই প্রপার্টিটা দিচ্ছি। কিন্তু আই গেস আমার ভিউটা একটু ডিফারেন্ট। আমার ভিউটা হলো একটা বডির ম্যাস ওই বডির সাথে স্ট্যান্ডার্ড বডি কিভাবে ইন্টারাক্ট করতে পারবে, ওই ইন্টারাকশনের সাথে ফান্ডামেন্টালি লিঙ্কড, নট অনলি দ্য বডি ইটসেলফ। আমি কি বুঝাইতে পারতেছি আমার পার্সপেক্টিভটা? টু বি অনেস্ট, এই পর্যন্ত আমরা যা বলে আসছি যে গতিশীল না হলে আসলে আমরা ইন্টারাকশন বলতে পারবো না, কারণ যদি গতিশীল না হয়, ধরেন যদি স্থির থাকে একটা বস্তু, স্থির মানে ওটার অ্যাক্সেলারেশন হচ্ছে না। তো অ্যাক্সেলারেশন না হইলে, এখন এটাও ঠিক আপনি বলতে পারেন যে ইন্টারাকশন হলে যে সবসময় অ্যাক্সেলারেশন হবে, এটা আমরা বলি নাই কখনো, আমরা শুধু অপোজিটটা বলছি, কনভার্সটা বলছি, যে অ্যাক্সেলারেশন হলে ইন্টারাকশন থাকতে হবে, ইন্টারাকশন থাকলে যে অ্যাক্সেলারেশন হবে এটা নেসাই না। কিন্তু এই কনস্ট্যান্টটার ভ্যালু বাইর করার জন্য আপনাকে দুইটা অ্যাক্সেলারেশনের রেশিও নিতে হবে। এখন দুইটা অ্যাক্সেলারেশনই যদি 0 হয় তাইলে আনডিফাইন্ড। ঠিক আছে, তো আপনাকে কোনোভাবে ওই বস্তুটাকে গতিশীল করতে হবে, এমন ভাবে ইন্টারাকশন করতে হবে যাতে বস্তুটা গতিশীল হয়। ওইটাকে ধরে কিভাবে আগাতে পারি,
ইয়েস মানে ওই কনস্ট্যান্টটা ডিফাইন করার জন্য আমার দুইটা অ্যাক্সেলারেশনের রেশিও নেওয়া লাগছিল না, তো যদি দুইটাই 0 হয় তাহলে এটা আনডিফাইন্ড হয়ে যাবে না? মানে আপনার প্রশ্নটা কি উত্তর দিতে পারছি? হ্যাঁ, মানে অ্যাক্সেলারেশনটা যদি আমরা প্রেসাইসলি ডিফাইন মানে বাইর করতে চাই তাহলে তো গতিশীলতা ছাড়া মানে এইটা বলতে পারেন যে ইনার্শিয়াল ম্যাস ইজ ফান্ডামেন্টালি লিঙ্ক টু মোশন। ঠিক আছে, এটা মোশনের সাথে লিঙ্কড, মোশন অ্যান্ড ইন্টারাকশনের সাথে লিঙ্কড। ওকে, হ্যাঁ রাইট, তখন এখন তো সেটা ডিফাইন হবে। ওকে, আচ্ছা আমরা যেটা করি সেটা হলো আমরা এমন একটা বডির সাথে ইন্টারঅ্যাক্ট করাই যে বডিটাকে ওটার সাথে ইন্টারঅ্যাক্ট করা হয়েছিল, যেটাকে ওটার সাথে ইন্টারঅ্যাক্ট করা হয়েছিল, মানে উই হ্যাভ এ হ্যাঁ উই হ্যাভ এ চেইন অফ ইন্টারাকশনস। মানে হয়তো আচ্ছা আইডিয়া যেটা সেটা হলো আপনার ওই ফ্রান্সের যে ম্যাচটা আছে ওই ম্যাচটার সাথে ইন্টারঅ্যাক্ট করানো হয়েছে, ধরেন এরকম আরো 10টা স্ট্যান্ডার্ড ম্যাচ আছে বা 100টা স্ট্যান্ডার্ড ম্যাচ আছে যেটা এই পৃথিবীর 100টা দেশে পাঠিয়ে দেওয়া হয়েছে। ওই 100টা ম্যাচের সাথে ইন্টারঅ্যাক্ট করা হয়েছে আরো কিছু কিছু ম্যাচ আছে ওই দেশগুলোর ভিতরে, ওই কিছু কিছু ম্যাচের সাথে আপনি আপনার ম্যাচটাকে ইন্টারঅ্যাক্ট করতেছেন। তো আপনি যদি এই পুরা চেইন ধরে আগান বা পিছান তাইলে আপনি ওই ফ্রান্সের যে ম্যাচটা ওটার সাথে ইন্টারাকশন একটা চেইন খুঁজে পাবেন। আচ্ছা মানে গ্র্যাভিটেশন, হ্যাঁ বুঝতে পারছি, মানে আপনি বলতেছেন যে আমরা তো সাধারণত গ্র্যাভিটেশনাল ফোর্স ব্যবহার করে ওজন ব্যবহার করি। আচ্ছা দ্যাট ইজ এ স্লিপারি স্লোপ। ঠিক আছে, এই কারণে ওই ডাইরেকশন যাইতেছি না। স্লিপারি স্লোপ কেন? কারণ এই প্রসিজিওরে একটা ইনহেরেন্ট অ্যাজাম্পশন আছে যে গ্র্যাভিটেশনাল ম্যাস এন্ড ইনার্শিয়াল ম্যাস আর প্রপোর্শনাল। ঠিক আছে, তো মানে এই কারণে আমি ম্যাসকে এমনি ডিফাইন করতেছি না। হ্যাঁ রাইট, এবং ওই 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 যে প্রসিজিওর মানে মানুষজন গ্র্যাভিটেশনাল ম্যাস আর ইনার্শিয়াল ম্যাসের প্রপোর্শনালিটি থেকে যে ডিফাইন করে ইট ইজ লজিক্যালি ফ্লড। লজিক্যালি ফ্লড কেন? কারণ ওই যে লটা যে গ্র্যাভিটেশনাল ম্যাস ইজ প্রপোর্শনাল টু ইনার্শিয়াল ম্যাস, এই লটা ভেরিফাই করার জন্য আপনার গ্র্যাভিটেশনাল ম্যাস এবং ইনার্শিয়াল ম্যাস এই দুইটার সেপারেট ডেফিনিশন লাগবে। সেপারেট ডেফিনিশন থাকলেই তারপর আপনি ভেরিফাই করতে পারবেন। ওকে, যেটা বললাম যে মানে আই ডোন্ট নো এটা নিউটন একাধিকবার করছে যে ল গুলার স্টেটমেন্ট গুলো এমন ভাবে লিখছে যে মানে ল থেকেই ডিফাইন করছে হুইচ শুড নট বি দ্য কেস। মানে আপনি যখন একটা ফিজিক্যাল ল প্রপোজ করবেন তখন ইট শুড বি প্রপোজড ইন টার্মস অফ ম্যাথমেটিক্যাল কোয়ান্টিটিস হুইচ আর অলরেডি ডিফাইন্ড, নাহলে তো এটা ভেরিফাই করার কোনো ওয়ে নেই। ঠিক আছে, যেটা ধরেন এই অ্যাপ্রোচে করা হয়েছে, এই অ্যাপ্রোচটা আমার বানানো, যেটা বললাম যে দিস হ্যাজ বিন ডান বাই মার্ক এন্ড আদার্স, যে কে নামক একটা কনস্ট্যান্ট ডিফাইন করা হয়েছে ইন টার্মস অফ অ্যাক্সেলারেশন, একে ব্যবহার করে তারপর ম্যাথ ডিফাইন করা হবে, তারপর ম্যাথ ডিফাইন করে দেন ফোর্স ডিফাইন করা হবে, এইভাবে একটার পর একটা আগাবে, মানে একটা লজিক্যাল প্রোগ্রেশন থাকা লাগে যে কোন জায়গা থেকে কোন জায়গায় যাইতেছে। ওকে আচ্ছা, তো এইটা হলো আমার ম্যাথের ডেফিনিশন। ইন্টারেস্টিংলি এই ডেফিনিশনটার জন্য আসলে আমার আমার ইয়াটা লাগে না, কি বলে থার্ড থার্ড স্টেটমেন্টটা লাগে না, এটা শুধু সেকেন্ড স্টেটমেন্ট থেকে ডিফাইন করা সম্ভব। ওকে, থার্ড স্টেটমেন্ট থেকে ফোর্স ডিফাইন করা যায়। আচ্ছা টেস্টারটি প্লান্সের জিনিস শুনতে এভাবে কি আমার ম্যাচটা এখন যেটা মাপবো এটাই আপনার কথা? হ্যাঁ আসার কথা, মানে একটা ট্রানজিটিভ প্রপার্টি আছে, আপনি কি ছিলেন লেকচারে? আচ্ছা মানে ওই যে আমাদের থার্ড স্টেটমেন্টটা ছিল, থার্ড স্টেটমেন্টটা থেকে এটা দেখানো সম্ভব যে মানে থার্ড স্টেটমেন্টটা কাইন্ড অফ আমাদের এইটা বলে যে আমার যে একদম স্ট্যান্ডার্ড বডির সাথে ইন্টারঅ্যাক্ট করতে হবে এটা নেসেসারি না, এমন একটা বডির সাথে ইন্টারঅ্যাক্ট করালে হবে যেটা স্ট্যান্ডার্ড বডির সাথে ইন্টারঅ্যাক্ট করছে। ঠিক আছে, ওই ট্রানজিশন ফলো করে তারপরে আমি আগাইতে পারবো, যদিও মানে ম্যাথের ডেফিনিশনে ট্রানজিশন প্রপার্টিটা এক্সপ্লিসিটলি নট নিডেড। ঠিক আছে, ট্রানজিশন প্রপার্টিটা আমাদের হয়তো মেজারমেন্ট একটা সুবিধা দেয় কিন্তু ইট ইজ থিওরিটিক্যালি বা ফিলোসফিক্যালি নট নিডেড ম্যাথের ডেফিনিশন। ওকে নেক্সট,
আচ্ছা, এবার আমরা enough, we have carried enough, we have formulated enough material যে আমরা এখন ফোর্স ডিফাইন করতে পারবো আফটার অল দিস টাইম। এখন আমরা ফোর্স ডিফাইন করতে পারবো। আচ্ছা, তো আচ্ছা ওইখানে যাওয়ার আগে আপনার একটা জিনিস, আমি কেটা যেমন ডিফাইন করছিলাম, আপনার কি এটা বুঝতেছেন যে কে এ বি ইজ ইকুয়ালস টু 1/kba? এটা তো অলমোস্ট অবভিয়াস, রাইট? আচ্ছা, তাহলে এটা ভাঙায় না বললাম, বুঝছেন তো সবাই আসলে? ওকে, তাইলে আচ্ছা এবার একটা জিনিস খেয়াল করেন, আমার স্টেটমেন্ট 3 অনুযায়ী আমরা এটা লিখতে পারবো না, কে এ বি টাইমস কে বি এস টাইমস কে এস এ সমান সমান 1। ওকে, তাইলে কে এ বি সমান সমান 1/kbs টাইমস কে এস এ ইজ ইকুয়ালস টু KSB/KSA। এই ইকুয়ালিটিটা ফলো করতে পারছেন সবাই? কেমনে কি করছি? শুড বি অবভিয়াস। আমরা বেসিক্যালি যেটা করছি 1/kbs কে KSB লিখছি, ঠিক আছে? আচ্ছা, এবং আমাদের ম্যাথের ডেফিনিশন অনুযায়ী এটা হইল MB, এটা হইল MA, ঠিক আছে? আচ্ছা, তাইলে আমরা এই কেবি গুলা, এই যে মানে আমরা যেটা গেস করছিলাম অনেক আগে, যেটা গেস করতে পারছিলাম যে কেটা আসলে ম্যাসের রেশিও, তো এই ম্যাসের রেশিও আর, ঠিক আছে? কেবি ইকুয়ালস টু MB/MA। আচ্ছা, এবার কিছু জিনিসপত্র করি। ওকে, আমাদের স্টেটমেন্ট 2টা কি বলছিল? স্টেটমেন্ট 2টা বলছিল যখন দুইটা বডি এ আর বি ইন্টারঅ্যাক্ট করে তখন আচ্ছা, দুইটা বডি এ আর বি যখন ইন্টারঅ্যাক্ট করে তখন এ এ সমান সমান মাইনাস কে এ বি টাইমস এ বি হয়। আচ্ছা, এই মাইনাস সাইনটার অর্থ যেটা, সেটা হলো যে মানে অ্যাক্সেলারেশনের ডাইরেকশন দুইটা অপোজিট হবে, বেসিক্যালি মাইনাস সাইনের অর্থটা এটা বলে। আচ্ছা, তো এটাকে আমরা তারপর লিখতে পারবো এ এ ইকুয়ালস টু মাইনাস এম বি বাই এম এ টাইমস এ বি, তারপরে এটাকে লিখতে পারবো এম এ এ ইকুয়ালস টু মাইনাস এম বি এ বি। ওকে, আচ্ছা, তো আমরা চলে আসছি এখন। তাইলে আমরা এমন একটা কোয়ান্টিটি পাইছি এম এ টাইমস এ এ, যে কোয়ান্টিটিটা এই দুইটা বডি যখনই ইন্টারেক্ট করবে তখন সেম হবে। মানে এই কোয়ান্টিটিটা বডি এ এর উপর ডিপেন্ড করে আর এই কোয়ান্টিটিটা বডি বি এর উপর ডিপেন্ড করে, কিন্তু এই দুইটা কোয়ান্টিটি সবসময় সমান থাকবে। কি অফ হয়ে গেছে? পাওয়ার শেষ মনে হয়। আচ্ছা, অন হয়েছে আবার? না, এটা ব্যাটারি শেষ, এই এমটি দেখাচ্ছে। আচ্ছা, তো আমরা আমাদের এই ম্যাথমেটিক্যাল জিমন্যাস্টিক্স বা ম্যাথমেটিক্যাল অ্যাক্রোবেটিক্স করে এমন একটা কোয়ান্টিটি পাইছি, যে কোয়ান্টিটিটা, এই কোয়ান্টিটিটা বডি এর কোয়ান্টিটি এবং এই কোয়ান্টিটিটা বডি বি এর কোয়ান্টিটি, কিন্তু এ আর বি যখনই ইন্টারেক্ট করবে তখনই এই দুইটা কোয়ান্টিটি সমান হয়। তার মানে ইন সাম সেন্স দিস কোয়ান্টিটি does not depend on the bodies themselves, it depends on the interaction.
ওকে, এই কোয়ান্টিটিটা ইন্টারঅ্যাকশনের একটা প্রপার্টি। এই কোয়ান্টিটিটার নাম আমরা এখন দিচ্ছি ফোর্স। আচ্ছা, এখন কিছু ফিলোসফিক্যাল কথাবার্তা। ফোর্স ইজ এ ম্যাথমেটিক্যাল কনস্ট্রাক্ট। ঠিক আছে, টু বি ব্রুটালি অনেস্ট, ফোর্স নামক কোনো কিছু এক্সিস্ট করে না, কারণ ফোর্স কেউ চোখে দেখে নেই। ফোর্স হলো দুইটা কোয়ান্টিটির গুণফল। ফোর্স ইজ এ concoction of the human mind, but it is one of the most useful concoctions of the human mind in the history of the human civilization. ঠিক আছে, যে ফোর্স চোখে দেখা যায় না, ফোর্স ধরেন আপনি মেজার করতে পারবেন ফোর্স, কিন্তু at its core it is a mathematical quantity. এবং এই কোয়ান্টিটি ইম্পর্টেন্ট কেন? এই কোয়ান্টিটি ইম্পর্টেন্ট এই কারণে যে it is in some sense an intrinsic property of interactions. মানে ধরেন আমরা তো এখন অভ্যস্ত হয়ে গেছি যে আমরা একটা ফোর্সকে একটা বডি থেকে আলাদা করে চিন্তা করি, রাইট? মানে একটা ফোর্স একটা বডির উপর অ্যাপ্লাই করা হচ্ছে, কিন্তু আমরা এটি ইনটিউটিভলি বুঝি যে ফোর্স একটা আলাদা কনসেপ্ট, ওই বডি আর একটা আলাদা কনসেপ্ট, একটা কনসেপ্ট একটা জিনিস একটা জিনিসের উপর অ্যাপ্লাই করা হচ্ছে। ইন সাম সেন্স ফোর্স হ্যাজ এন এক্সিস্টেন্স ইন্ডিপেন্ডেন্ট অফ দ্যাট বডি। বুঝাইতে পারতেছি? তো এইটা কিন্তু দিস ইজ দ্য কনস্ট্রাকশন অফ দ্য হিউম্যান মাইন্ড। ওকে, এই কনস্ট্রাকশনটা কাজ করে বিকজ দিস ইকুয়েশন হোল্ডস ট্রু। ঠিক আছে, যে আমরা ফোর্সটাকে একটা ইন্ডিপেন্ডেন্ট কনসেপ্ট হিসাবে চিন্তা করতে পারি বিকজ অফ দিস। ওকে, হ্যাঁ হ্যাঁ, এখান থেকে এখন আমরা ইন্টারাকশন শব্দটা যেটা এতক্ষণ ধরে বলে আসছি, এটার একটা কোয়ান্টিফিকেশন দিতে পারবো, যে এখন থেকে আমরা ইন্টারাকশন বলতে ফোর্স বুঝবো, এবং ফোর্সের ডেফিনিশন হলো এটা। You can cause equal আপনি harm বা ইফেক্টেড। আচ্ছা, এইটা হলো আমরা আমরা আমাদের হিউম্যান মাইন্ড দিয়ে এই কনস্ট্রাকশনটা করে নিছি, আমরা ওই কোয়ান্টিটিটাকে কজ ধরি। মানে এটা এটা যেমন, আচ্ছা ধরেন ধরেন ইফ আই টক অ্যাবাউট কোয়ান্টাম না সরি ফিল্ডস। ফিল্ড মানে কি? ফিল্ড মানে হলো যে ধরেন এমন একটা কিছু যেটা চোখে দেখা যায় না, কিন্তু যেটা জিনিসপত্রকে ধাক্কা ধাক্কা দিতে পারে। ঠিক আছে, তো যেটা চোখে দেখা যায় না সেটার এক্সিস্টেন্স কেন ধরি? বিকজ ইট ইজ ইউজফুল। ঠিক আছে, এবং এটা 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 মানে, ঠিক আছে, আমরা আমরা ওই কনসেপ্টের সাথে যে আইডিয়াগুলো লিঙ্ক করি, ওই ওই আইডিয়াগুলা ওই কনসেপ্টটা মানে। সিমিলারলি আমরা এই কোয়ান্টিটিটাকে যে ফোর্স নাম দিতেছি, এই ফোর্স নামক কোয়ান্টিটিটা কিছু প্রপার্টি স্যাটিসফাই করবে, যেটা আমাদের জন্য অনেক ইউজফুল হবে। এই কারণে আমরা ওই কোয়ান্টিটিটাকে we give it an existence that is independent of the bodies that quantity is acting upon. খুবই খুবই ধরেন খুবই একটু ফিলোসফিক্যাল, একটু কনসেপচুয়াল কথাবার্তা, কিন্তু does this make sense? রাইট, এমবডি করতেছে, রাইট। হ্যাঁ হ্যাঁ, ইয়েস ইয়েস, মানে যেহেতু এই বডি বি এর কোয়ান্টিটি এবং এই বডি এর কোয়ান্টিটি দুইটা সমান, তার মানে এই কোয়ান্টিটিটা আসলে বডি বি বা বডি এর প্রপার্টি না, এই কোয়ান্টিটিটা ইন্টারঅ্যাকশনটার প্রপার্টি। ঠিক আছে, এবং ইন্টারঅ্যাকশনটা যেহেতু অ্যাক্সেলারেশনকে কজ করতেছে, তো তখন আমরা বলি যে ওকে, দিস ইজ উই উইল নাও কল দিস ফোর্স, এবং ফোর্স কজেস অ্যাক্সেলারেশন। মানে এটা একটু কনসেপচুয়াল কথাবার্তা, কিন্তু দিস কনসেপ্টস হেল্প ওয়েন ইউ ট্রাই টু ওয়ার্ক উইথ ফোর্স। তবে এবং এটার আরেকটা ল আছে যেটা আমাদের এই ইয়াটা দিবে। আচ্ছা, আমি সামনে আগাই, তারপর আমরা দেখতে পারবো। ওকে, তো এই কোয়ান্টিটিটাকে আমরা আজকে থেকে নাম দিব ফোর্স। দিস ইজ দ্য ফোর্স অন বডি বি অ্যান্ড দিস ইজ দ্য ফোর্স অন বডি এ। দেয়ারফর দিস ইমপ্লাইজ যে যখনই দুইটা বডি ইন্টারেক্ট করবে, তখন বডি এর উপর ফোর্স উইল বি ইকুয়াল টু মাইনাস বডি বি এর উপর ফোর্স, অ্যান্ড উই হ্যাভ recovered Newton's third law. Okay. হার্ডওয়ার্ক কম্প্রোমাইজ না, স্ট্রং
স্ট্রং ফর্ম তো আর একটু স্ট্রং, না এটা উইক ফর্ম। স্ট্রং ফর্ম বলে যে ইন্টারাকশন ফোর্সটা মাস্ট বি উইল অ্যাক্ট অ্যালং দ্য লাইন দ্যাট কানেক্টস দ্য টু পার্টিকলস, ওটা হলো স্ট্রং ফর্ম, এটা উইক ফর্ম। হ্যাঁ উইক ফর্ম, রাইট। প্লাস মাইনাস সাইন কোথায় দেবো? এখানে মাইনাস সাইনটা কি সিগনিফাই করে? আচ্ছা, এখানে মাইনাস সাইনটা সিগনিফাই করে যে মানে আমরা এখন ভেক্টরের দিকে ঢুকতে পারবো। এখানে মাইনাস সাইনটা এইটা সিগনিফাই করে যে আমরা ফোর্স নামক কোয়ান্টিটি যেটা ডিফাইন করতেছি, এইটার ভ্যালুর সাথে এটা একটা ডাইরেকশনও দিচ্ছি, এবং একটা ডাইরেকশন আরেকটা ডাইরেকশনের অপোজিট আপাতত একটু সিগনিফাই করে। কিন্তু আফটার দিস পয়েন্ট এই কনসেপ্টটা ব্যবহার করে আমরা ভেক্টর ডিফাইন করতে পারবো, মানে ভেক্টরের কনসেপ্টটা ইন্ট্রোডিউস করতে পারবো। আসলে ডিফাইন করা হয়তো ভুল বলা হবে, কারণ ম্যাথমেটিক্যাল তো আসলে যে কোনো কিছু ডিফাইন করা যায়, মানে দিস ইজ কাইন্ড অফ দ্য মোটিভেশন ফর ডিফাইনিং ভেক্টরস। ঠিক আছে, এইখানে মাইনাস সাইনটার অর্থ এটা, ওয়েল অরিজিনালি আমাদের মাইনাস সাইনটা, এই মাইনাস সাইনটা তো ইনহেরিট করছি, কোন জায়গা থেকে ইনহেরিট করছি? সেকেন্ড স্টেটমেন্টটা থেকে। সেকেন্ড স্টেটমেন্টে মাইনাস সাইনটার ইন্টারপ্রিটেশন কি ছিল? যে একটা বডির অ্যাক্সেলারেশন একটা বডির অ্যাক্সেলারেশনের অপোজিট। তো ওই কনসেপ্টটা যদি ইনহেরিট করি, এবং আমি যদি এইটা বলি যে এই এফ এ নামক কোয়ান্টিটিটা ইট ইজ দ্য কজ অ্যান্ড দ্য এফেক্ট ইজ অ্যাক্সেলারেশন অফ এ, তাইলে থ্রু ইনহেরিটেন্স আমরা বলবো যে এফ এ কোয়ান্টিটিটা এফ বি কোয়ান্টিটির অপোজিট দিকে অ্যাক্ট করে। বুঝতে পারছি? ওকে, ঠিক আছে। আচ্ছা ভাইরে ভাই, কয়টা বাজে? খাইছে, অনেক দূর চলে এসছে। ঠিক আছে, আচ্ছা, তো আমরা ফোর্স ডিফাইন করে ফেলছি, ম্যাস ডিফাইন করে ফেলছি, এটসেট্রা এটসেট্রা। এখন আমাদের আরেকটা ল লাগবে, যেই লটা আসলে, যেটা একটা ল এবং আপনার মেকানিক্স করার জন্য এই লটা দরকার। তবে এবং এই লটা আমাদের বলাও হয়, কিন্তু এই লটা যে নিউটনের ল এর অংশ এবং নিউটনের মেকানিক্সের একটা কোর পার্ট, ওই হিসাবে এক্সপ্লিসিটলি বলা হয় না, যেটা বলবো। তবে এই লটা বলার আগে আমাদের একটা জিনিসের কনসেপ্ট লাগবে, সেটা হইলো ফোর্স লস। আচ্ছা, ফোর্স লস মানে হইলো যে এখন যেহেতু আমরা ফোর্স ডিফাইন করে ফেলতে পারছি, ফোর্স ব্যবহার করে, আচ্ছা আমরা তো কিছু কিছু জানি যে, আচ্ছা আমি আপনাদের একটা এক্সাম্পল দিই। ধরলাম আমার কাছে দুইটা বডি আছে, যে দুইটা বডি আমি স্প্রিং এর মাধ্যমে কানেক্ট করে দিচ্ছি। ওকে, কানেক্ট করে তারপরে ধরেন এইটারে টোকা দিছি, এরকম করতেছি, মানে স্কুইজ করতেছি বা এক্সপ্যান্ড করতেছি, যাই করতেছি। এবং করার সময় তো আমি এই দুইটা বডির অ্যাক্সেলারেশন মেজার করতে পারবো। এবং আগে যে তিনটা ল ডিফাইন করে আসছি, এখন তো আমি ম্যাথ জানি, ম্যাথ প্রত্যেকটা বডির এখন আমি একটা ম্যাথ অ্যাসাইন করতে পারবো, এবং অ্যাক্সেলারেশন অ্যাসাইন করতে পারবো, বা পজিশন, ভেলোসিটি, অ্যাক্সেলারেশন, টাইম, এগুলো তো আরো আগে এজুম করে আসছি। তো এই এই যে সিস্টেম, এইটা এখন একটা সিস্টেম ধরেন, এইটা যখন আমি এটাকে ম্যানিপুলেট করার চেষ্টা করতেছি, স্কুইজ করার চেষ্টা করতেছি বা এক্সপ্যান্ড করার চেষ্টা করতেছি, এই প্রসিজারের মধ্যে অ্যাট ইচ পয়েন্ট ইন টাইম আমি দুইটা বডির অ্যাক্সেলারেশন মেজার করতে পারবো, এবং যেহেতু এই দুইটা বডির ম্যাস জানি, এই দুইটা বডির ফোর্স মেজার করতে পারবো। দুইটা বডির ফোর্স না, সরি, ফোর্স ইজ নট এ প্রপার্টি অফ দ্য বডি, এই দুইটা বডির উপর কি ফোর্স অ্যাক্ট করতেছে সেটা মেজার করতে পারবো। আচ্ছা, এবং তারপরে আমি একটা জিনিস খেয়াল করতে পারি, এটা একটা ল, ঠিক আছে, যেটা হলো স্প্রিং ল। যে স্প্রিং নামক একটা বস্তু আছে, এখন স্প্রিং নামক বস্তুটা আমি আপাতত ডিফাইন করতেছি না, আই এম অ্যাজিউমিং যে আমরা সবাই জানি স্প্রিং কি, মানে ডেফিনিশন আসলে আরো অনেক লম্বা হয়ে যাওয়া আলোচনা থেকে। আচ্ছা, স্প্রিং ল যেটা বলে যে এরকম একটা ইন্টারাকশনে ধরেন এফ এ আর এফ বি, এই দুইটা ম্যাগনিটিউড তো সমান হবে। কেন সমান হবে? ওই যে আমাদের অলরেডি দেখে আসছি, স্প্রিং ল বলে যে এই এফ এ সমান সমান এফ বি, এটা সমান সমান, আমি একটা নাম দিলাম, এই ইন্টারাকশনে এফ এর ম্যাগনিটিউড ডিভাইডেড বাই স্প্রিং এর লেন্থ ইজ কনস্ট্যান্ট।
যেটা আপনারা আসলে জানেন যে এফ ইকুয়ালস টু মাইনাস কে এক্স, ওই কেটাই সেই কনস্ট্যান্টটা। ঠিক আছে, তো এইটাও একটা ল, এইটাও স্প্রিং এর একটা ল। এটা আলাদা করে কেন বলতেছি, এখন দেখেন এই ল এর আগ পর্যন্ত আমরা আমাদের ফোর্স মেজার করার একমাত্র ওয়ে কি ছিল? ফোর্স মেজার করার একমাত্র ওয়ে ছিল যে আমরা ওই ফোর্সটা কোনো বডির উপর অ্যাপ্লাই করতে হবে, ওই বডির অ্যাক্সেলারেশন মেজার করতে হবে, ওই অ্যাক্সেলারেশনকে ম্যাচ দিয়ে গুণ দিতে হবে, গুণ দিলে যেটা পাবো সেটা ফোর্স। তারপরে আমরা কিছু কনসেপচুয়াল কথাবার্তা বলছি, যে তারপরে বলছি যে ফোর্স ম্যাথমেটিক্যাল কোয়ান্টিটি আমরা এমনভাবে ডিফাইন করছি যে ফোর্স হ্যাজ এন এক্সিস্টেন্স ইন্ডিপেন্ডেন্ট অফ দ্য বডি দ্যাট ইট অ্যাক্টস অন। ঠিক আছে, যে ফোর্স জিনিসটাকে আমরা we attribute the force to the interaction, not the bodies explicitly. তো ফোর্স ল যেই জিনিসগুলা সেইগুলা হলো, তাইলে ফোর্সটা যদি বডিগুলোর উপর ডিপেন্ড না করে, ইন্টারাকশনের উপর ডিপেন্ড করে, আমরা কি অন্য কোনো কোয়ান্টিটি থেকে ফোর্সটা ইনফার করতে পারি? এই ল গুলা হইলো ফোর্স। এই ফোর্স ল এর একটা এক্সাম্পল হইলো স্প্রিং ল, আর এক্সাম্পল আছে ফ্রিকশন ল। ফ্রিকশন লতে কি বলে যে ফোর্স ইজ প্রপোর্শনাল টু দ্য স্কয়ার অফ দ্য ভেলোসিটি। ঠিক আছে, গ্র্যাভিটেশনাল ল একটা ফোর্স ল, ইলেকট্রোস্ট্যাটিক ল একটা ফোর্স ল। ঠিক আছে, এই সবগুলাই ইন্ডিপেন্ডেন্ট লস। তো এই লগুলার কনসেপচুয়াল অ্যাডভান্সটা কি? এই লগুলার মধ্যে কনসেপচুয়াল অ্যাডভান্সটা হলো এইটা, যে এখন উই ক্যান টক অ্যাবাউট ফোর্স উইদাউট এক্সপ্লিসিটলি টকিং অ্যাবাউট দ্য বডি দ্যাট অ্যাকশন। মানে আমরা এখন স্প্রিং এর লেন্থ থেকে বলে দিতে পারবো ফোর্স কি। এই কারণেই ফোর্স একটা ইউজফুল কনসেপ্ট। ঠিক আছে, যে ফোর্স এরকম অনেক ল স্যাটিসফাই করে, যেই লগুলা ইনভোক করার জন্য আমাদের ওই ফোর্সটা কোন বডির উপর অ্যাক্ট করতেছে সেটা নিয়ে চিন্তা করার দরকার নেই। হ্যাঁ, আমরা তখন ধরেন আমরা হয়তো স্প্রিং এর লেন্থ দেখতে পারি, বা একটা বডি আর একটা বডির উপর ঘষা খাইতেছে, তখন ওই রিলেটিভ ভেলোসিটিটা দেখতে পারি, অথবা ধরেন গ্র্যাভিটেশনাল ফোর্সে দুইটা বডি ডিসটেন্স দেখতে পারি প্রপোর্শনাল টু 1/r²। ঠিক আছে, এই অক্সিলারি কোয়ান্টিটি গুলোর দিকে তাকায় আমরা ফোর্স নামক জিনিসটা বের করে ফেলতে পারবো। ঠিক আছে, এবং এটা বের করার দরকার আছে, কারণ আমরা যখন আমাদের যে ফাইনাল ল যেটা সেইটা প্রমাণ করার জন্য করবো। তো এরকম অনেক ফোর্স ল আছে যেগুলো আপনারা জানেন। একটা স্প্রিং ল বললাম, তারপরে ফ্রিকশন ল বললাম। ফ্রিকশন ল হইল ভি রেল ইকুয়ালস টু কনস্ট্যান্ট। ভি রেল মানে দুইটা বডি যদি একটা একটা সাপেক্ষে ঘষা খায়, তো একটা বডি সাপেক্ষে একটা বডি ভেলোসিটি কত? রিলেটিভ ভেলোসিটি। ফ্রিকশন ফোর্সের রিলেটিভ ভেলোসিটির উপর, সরি এখানে স্কয়ার হবে, রিলেটিভ ভেলোসিটির উপর ডিপেন্ড করে। তারপর এরকম আরো অনেক কিছু আছে। ঠিক আছে, তো এই ল গুলাই বেসিক্যালি ফোর্সকে ওই যে বডি ইন্ডিপেন্ডেন্ট একটা এক্সিস্টেন্স দেয়। ঠিক আছে, যে ইউজিং দিস লস উই ক্যান টক অ্যাবাউট ফোর্স উইদাউট টকিং অ্যাবাউট দ্য বডিজ দেমসেলভস। আচ্ছা, এইবার এখনো পর্যন্ত দেখেন, এই যে এত আলোচনা করছি, এখনো পর্যন্ত কিন্তু আমরা টু বডি ইন্টারাকশনের বাইরে যাই নাই। সেই থার্ড স্টেটমেন্টটাও যখন লিখছিলাম তখনও কিন্তু তিনটা বডিকে সাইমultaneously ইন্টারেক্ট করাই নাই, দুইটা 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 করে ইন্টারেক্ট করাইছি। ঠিক আছে, এখন হইলো থ্রি বডি বা মাল্টি বডি ইন্টারাকশনে যাব। আচ্ছা, আচ্ছা যাওয়ার আগে কিছু ক্লিন আপ করে আসি। ওকে, তো এটাকে চিন্তা করতে পারেন, দিস ইজ ল অফ ইনার্শিয়া। ওকে, এটা হইল, আচ্ছা দিস ইজ নন স্ট্যান্ডার্ড নেম, মানে এগুলো আমার দেওয়া, মানে ল অফ প্রপোর্শনালিটি এমনি চিন্তা করতে পারেন। আর এটাকে আমরা বলতে পারি ল অফ ট্রানজিটিভিটি। ঠিক আছে, আচ্ছা এবার আমাদের ফাইনাল ল যেটা লাগবে সেটা হইল ল অফ সুপারপজিশন।
ওকে, আচ্ছা এখন ধরেন আমাদের 3টা বডি আছে বা অনেক বডি আছে যারা নিজেদের মধ্যে ইন্টারঅ্যাক্ট করতেছে, ঠিক আছে? আচ্ছা আমি 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 একটা ইন্টারাকশন আঁকি। আম, তিনটা দিয়ে শুরু করি। বাজে ভাবে লাগছে। ধরেন 3টা বডি ইন্টারঅ্যাক্ট করতেছে এবং ইন্টারঅ্যাকশনটা স্প্রিং মেডিয়েটেড, ঠিক আছে? মানে আমি ফোর্স লটা ডিফাইন করে আসছি কেন, কারণ সুপারপজিশন ল, মানে ল অফ সুপারপজিশন বলার জন্য আপনাকে এই ফোর্স ল গুলোর এক্সিস্টেন্সটা অ্যাজুম করতে হবে, এখানে একটা ইমপ্লিসিট অ্যাজাম্পশন থাকে। আচ্ছা, তো ধরেন এরা ইন্টারঅ্যাক্ট করতেছে, ধরেন বি আর সি এর মধ্যে যে স্প্রিংটা আছে, স্প্রিং এর একটা লেন্থ আছে, ইন্টারঅ্যাকশনের মধ্যে ধরেন এটা বাইরে করতেছে, আমি একটা ক্যামেরা দিয়ে ফ্রিজ করে দিছি, একটা পয়েন্টিং টাইম ক্যামেরা দিয়ে ফ্রিজ করে দিছি, ওই ফ্রিজ মোমেন্টে হয়তো আম, এই স্প্রিং এর একটা লেন্থ আছে, এই স্প্রিং এর একটা লেন্থ আছে এল এ সি, এই স্প্রিং এর একটা লেন্থ আছে এল বি সি, ঠিক আছে? তো ধরেন সেকেন্ড স্প্রিংটা যদি না থাকতো তাইলে সি এর একটা অ্যাক্সেলারেশন থাকতো। কথার কথা, সেকেন্ড স্প্রিংটা যদি না থাকতো তাহলে সি এর উপর ফোর্স কি হইতো? আমার ফোর্স ল বলে যে সি এর উপর ফোর্স হইতো ওই যে যে স্প্রিং এর যে কনস্ট্যান্টটা আছে, আচ্ছা ম্যাগনিটিউডটা লিখি, টাইমস এল এসি, ঠিক আছে? এই ফোর্স থেকে আমি সি এর একটা অ্যাক্সেলারেশন হয়তো ক্যালকুলেট করতে পারতাম। এটা কখন বলতেছি? যদি এই নিচের স্প্রিংটা না থাকতো। সিমিলারলি ধরেন নিচের স্প্রিংটা আছে, উপরের স্প্রিংটা নাই, তখন আমি সি এর একটা ফোর্স ক্যালকুলেট করতে পারতাম। আচ্ছা, তো ল অফ সুপারপজিশন যেটা বলে সেইটা হলো আচ্ছা, এটা হলো স্টেটমেন্ট ল অফ সুপারপজিশনের, যে আপনার ইন্ডিভিজুয়াল ইন্টারাকশন গুলা যদি আপনি জানা থাকে, তখন যদি একাধিক ইন্টারাকশন সাইমultaneously ঘটে, তাইলে রেজাল্টেন্ট ইন্টারাকশনটা হলো সেই ইন্ডিভিজুয়াল ইন্টারাকশনের ভেক্টর সামেশন। এটা একটা ল, ঠিক আছে? ইনফ্যাক্ট এইটা আমাদের পড়ানো হয়, এই সামেশনটা, এইটা একটা স্পেশাল টাইপ অফ সামেশন, এটা আমরা বলি প্যারালেলোগ্রাম সামেশন অফ ফোর্সেস, ঠিক আছে? যে আপনার ধরেন যখন বডি ডিটা ছিল না, তখন এ আর সি এর মধ্যে একটা ফোর্স আছে, সেটা একটা ভ্যালু আছে। আবার যখন বডি এ ছিল না, তখন বি আর সি এর মধ্যে একটা ফোর্স আছে, সেটা একটা ভ্যালু আছে। যখন দুইটা একসাথে থাকবে তখন এই দুইটা ভ্যালুকে আপনাকে একটা স্পেশাল ওয়েতে যোগ করতে হবে যদি আপনি ফাইনাল ভ্যালুটা পাইতে চান। সেই স্পেশাল ওয়ের অফ যোগটা কি? সেটা হলো প্যারালেলোগ্রাম ল অফ ফোর্সেস, ঠিক আছে? এখন রেজাল্টেন্ট ফোর্সটা যে প্যারালেলোগ্রাম লটা ফলো করে, এটা আপনি চাইলে ল্যাবরেটরিতে ভেরিফাই করতে পারেন, কিন্তু এটা একটা ল এবং এই লটা লাগবে। কারণ এই লটা যদি না থাকে তাইলে আমরা মানে যখন অনেকগুলো ইন্টারাকশন একসাথে হয়, তখন রেজাল্টেন্ট অ্যাক্সেলারেশন যেই সবগুলো ইন্টারাকশনের ইন্ডিভিজুয়াল ইন্টারাকশনের সামেশন, এটা বলতে পারবো না, ঠিক আছে? তো এইটা এইটা অনেক সময় আমরা আসলে ইনহেরেন্টলি, মানে আমাদের এমন ভাবে পড়ানো হয় যে এটা একদম ইনহেরেন্টলি অ্যাজিউমই করে নেই যে এটা একটা ভেক্টর কোয়ান্টিটি এবং সব যোগ করলে এই দুইটা যোগ করলে এই দুইটার ইয়া যোগ হবে, কিন্তু এটা নাও হইতে পারতো। ধরেন আপনার মানে এরকম আমি হয়তো একটা খুবই কন্ট্রাইভ একটা ইউনিভার্স চিন্তা করতে পারি যেখানে ফোর্স ভেক্টরের মতো যোগ হয় না, অন্য কোনো ভাবে যোগ হয়, সেখানে হয়তো সব মেকানিক্স আলাদা হতো। মানে আমি হয়তো এই যে সেন্সটা দিতে চাচ্ছি যে দিস ইজ নট অবভিয়াস, এবং এইটাই যে হল লাগতো, এটা না, অন্য কিছু হইতে পারতো। ইট টার্নস আউট দ্যাট উই লিভ ইন এ ইউনিভার্স যেখানে ফোর্সেস অ্যাডভেক্টরিয়াল।
বা আমরা বলি যে ফোর্স ইজ এ ভেক্টর কোয়ান্টিটি, ফোর্স একটা ভেক্টর কোয়ান্টিটি নাও হইতে পারত, ঠিক আছে, অন্য ধরনের কোনো ফ্যান্সি কোয়ান্টিটি হইতে পারত, ঠিক আছে। তো এইটা লাগবে, এবং এই লটা লেখার জন্য আপনাকে you have to be able to talk about forces without talking about the bodies themselves, ঠিক আছে, মানে আপনার ফোর্স ল ডিফাইন করে আসতে হবে, কারণ ফোর্স ল যদি ডিফাইন না থাকে তাইলে যখন তিনটা বডি একসাথে ইন্টারঅ্যাক্ট করতেছে তখন মানে F1 আমরা কি বলছিলাম, F1 হলো সেই ফোর্সটা যখন এ আছে কিন্তু বি নাই, আবার F2 হলো সেই ফোর্সটা যখন বি আছে কিন্তু এ নাই। তবে যখন এ আর বি দুইজন সাইমultaneously আছে তখন কি F1 আর F2 এক্সিস্ট করে? ফোর্স ল বলে যে এক্সিস্ট করে, ঠিক আছে। যদি ফোর্স ল নামক জিনিসগুলো না থাকতো, স্প্রিং ল, ফ্রিকশন ল এটসেট্রা, এই লগুলো এইটাই বলে যে মানে ফোর্স হ্যাজ এ ইন্ডিপেন্ডেন্ট এক্সিস্টেন্স, ঠিক আছে। যদি ফোর্স লগুলো না থাকতো তখন আমরা এই কোশ্চেনটা হয়তো লিখতে পারতাম না, হুইচ ইজ এ ফিলোসফিক্যাল আর্গুমেন্ট, নট নেসেসারিলি এ ম্যাথমেটিক্যাল আর্গুমেন্ট, কিন্তু হয়তো এই ফিলোসফিক্যাল আর্গুমেন্টটা আমাদের দরকার। আচ্ছা, হয়তো লেট মি রিফ্রেজ মাই স্টেটমেন্ট। যে কোনো ভেক্টর তো ভেক্টর ইজ এ ম্যাথমেটিক্যাল কোয়ান্টিটি এবং ভেক্টরের যোগ করার একটা নিয়ম আছে। হয়তো এইটা বলে যে ফোর্স ইজ এ ভেক্টর, হয়তো আমাকে রিফ্রেশ করতে হলে হয়তো এমনি বলা রাখতো যে ফোর্স ইজ এ ভেক্টর কোয়ান্টিটি। এইটা হইলো সুপারপজিশন ল এর মেইন স্টেপ, মানে ফোর্স একটা স্কেলার হইতে পারতো, একটা টেন্সর হইতে পারতো, বা কোনো অল ভেক্টরস আর টেন্সরস ইন সাম সেন্স, তো অন্য কোনো কোয়ান্টিটি হইতে পারতো। দ্য স্টেটমেন্ট অফ দিস ল ইজ ফোর্স ইজ এ ভেক্টর কোয়ান্টিটি। ওকে, যেহেতু ভেক্টর সুপারপজিশন ফলো করে, therefore ফোর্স সুপারপজিশন ফলো করে। এবং হ্যাঁ, রেজাল্টেন্ট ফোর্সটাকে যে কোনো দুইটা কম্পোনেন্টে ভাগ করতে পারতেন, কিন্তু ওই দুইটা কম্পোনেন্ট ফিজিক্যালি এক্সিস্ট করে না। মানে এইখানে বি আর সি এর মধ্যে একটা ফিজিক্যাল ফোর্স এক্সিস্ট করে, এ আর সি এর মধ্যে একটা ফিজিক্যাল ফোর্স এক্সিস্ট করে। মানে হয়তো ডিফারেন্সটা কন্ট্রাইভড, মানে ধরেন আমি অন্য দুইটা ডাইরেকশনে ফোর্সটাকে রিজলভ করলাম এবং আমি বলতে পারি যে ওই দুইটা মানে আচ্ছা ঠিক আছে, হয়তো একে দেখাই যে এখানে একটা ফোর্স আছে, এখানে একটা ফোর্স আছে, আর ধরলাম এই বরাবর একটা ফোর্স আসবে, তো আমি বলবো যে এই দুইটা ফোর্সের যোগফল হলো এই ফোর্সটা। কারণ এই ফোর্সটাকে আমি অন্যভাবেও রিজলভ করতে পারি। ধরেন আমি এমন দুইটা ডাইরেকশন যে দুইটা ডাইরেকশন এই দুইটা ডাইরেকশন তাই অ্যালাইন করে না, এমন দুইটা ডাইরেকশনে ভাগ করতে পারি, কিন্তু এই দুইটা ফোর্স কি ফিজিক্যালি এক্সিস্ট করে? এই সিনারিওতে না। ফিজিক্যালি এফ সি এক্সিস্ট করে, এফ এ বি এক্সিস্ট করে, এফ বি সি এক্সিস্ট করে, কিন্তু আপনি আরবিট্রারিলি ম্যাথমেটিক্স করার জন্য তো যে কোনো কিছু করতে পারেন। মানে আমরা হয়তো এখানে জাস্ট ম্যাথমেটিক্স না, মানে ফোর্সের একটা ফিজিক্যাল এক্সিস্টেন্স নিয়ে একটা কাইন্ড অফ ফিলোসফিক্যাল আলোচনা করতেছি, ঠিক আছে। তো ফিলোসফিক্যালি স্পিকিং ওই যেই দুইটা ডাইরেকশন আপনি রিজলভ করছেন, ওই দুইটা ডাইরেকশনে ফোর্স ফিলোসফিক্যালি বা কনসেপচুয়ালি এক্সিস্ট করে। আমাকে বুঝাইতে পারতেছি? হ্যাঁ, রাইট। আচ্ছা, দাঁড়ান, am I done? আর একটু চেক করে নেই। Our formulation of Newtonian mechanics is done. আচ্ছা, প্রশ্নের উত্তরে যাওয়ার আগে আমি এই কমপ্লিট ফর্মুলেশনটা ধরেন অনেক খোঁজাখুঁজির পরে আর কি পাইছি, ঠিক আছে। কারণ মানে এত প্রেসাইসলি আলোচনা আসলে নর্মাল টেক্সট বুকে তো থাকেই না। এইটা ধরেন ওয়েস্টার্ন টেক্সট বুকগুলোতেও আসলে এই ট্রিটমেন্টটা থাকে না। আপনাকে খুবই স্পেশালাইজ কিছু টেক্সট পড়তে হবে, খুঁজা খাইজা বাইর করতে হবে, অনেক কিছু ঘাটাঘাটি করতে হবে। তো আমি যে ফর্মুলেশনটা বলছি একটা টেক্সট বুক পাইছি, মানে টেক্সট বুক ধরেন আপনি পেপার টেপারে তো আলোচনা আছে, প্লাস মার্কের অরিজিনাল বই আসে, যদিও
মাকের অরিজিনাল বই অনেক ফিলোসফিক্যাল আলোচনা আছে, মানে আপনি যদি এটা পড়তে চান আপনার কাছে দুর্বোধ্য মনে হতে পারে যে এত বাংলা কথা কেন লিখছে। তো একটা বই পাইছি যেই বইয়ে এই ট্রিটমেন্টটা কমপ্লিটলি আছে। বইটার নাম দিয়ে দিই আপনাদের, বইটা হইল ক্লাসিক্যাল মেকানিক্স নাকি মেকানিক্স, আচ্ছা এক্স্যাক্টলি বইয়ের নামে মেকানিক্স আছে, বইয়ের রাইটারের নামটা বলি, আর ডোগলাস গ্রেগরি। ওকে, বইয়ের নামে মেকানিক্স আছে, এখন বইয়ের নাম কি শুধু মেকানিক্স নাকি ক্লাসিক্যাল মেকানিক্স এটা ভুলে গেছি, আমরা একটু চেক করে নিন। ওকে আচ্ছা এইটাই। আর মার্কের বইটা তো আছে, দ্য সায়েন্স অফ মেকানিক্স, ওটা অনেক ফেমাস বই, মানে ইভেন ইন দ্য হিস্ট্রি অফ সায়েন্স দ্যাট ইজ এ ভেরি ফেমাস বুক, এবং ওইটা চাইলে পড়তে পারেন।